আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচার সর্বশেষ ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমি আজকে পোস্টমডার্ন ক্লাসে যাওয়ার আগে আমি মডার্ন H2 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল যে আমরা জেমস জয়েসের প্রবর্তিত স্ট্রিম অফ কনসাসনেস জিনিসটা কি। এখন তুমি যদি মডার্ন এজে তুমি লিটারেচার যদি পড়ো বা পোস্ট মডার্ন এজে লিটারেচার যদি পড়ো তাহলে এই আইডিয়াটা একটু মাথায় ঢোকা লাগবে। তো আমি একটু ক্লিয়ার করি, তোমরা জানো জেমস জয়েসের যে ইউলিসিস অত্যন্ত বিখ্যাত একটা উপন্যাস। তো এখানে ক্যারেক্টারগুলো কি ছিল তোমার, যে আমরা তো সবাই ওডিসি ব্যাপারে আমরা এর আগেও পড়ছিলাম আমরা বিশেষ করে। তো এই উপন্যাসের নামটা কেন ইউলিসিস হওয়ার কারণটা কি? হ্যাঁ, ইউলিসিস থেকে অনুপ্রাণিত হয়ে, হ্যাঁ, তাহলে ইউলিসিসের যে ক্যারেক্টারগুলো সেটার সাথে মিল রেখে উনি এখানে ক্যারেক্টার বিল্ড আপ করছে। এটা ইউলিসিসের কাহিনী না, হ্যাঁ, এটা মডার্ন এজেরই কাহিনী। এটা কিন্তু ওই যে আমরা সেই গ্রিক বীর ইউলিসিসের কথা বলছি, এটা সেই ইউলিসিসের, সে ওটার ইন্সপিরেশন এটা করছে। তাহলে কাহিনী কিন্তু ইউলিসিসের কাহিনীটা না। তাহলে এখানে দেখো কি করছে, এখানে তার ক্যারেক্টারগুলো ছিল, এখানে মেন ক্যারেক্টারগুলো লিওপোল্ড ব্লুম, সে ছিল একজন খুব সাধারণ একজন বিজ্ঞাপন এজেন্ট। হ্যাঁ, লিওপোল্ডের ওয়াইফ ছিল মলি ব্লুম। এখানে আমরা দেখব যে আমাদের এই মলি ব্লুমের সাথে তার একজন প্রেমিক, প্রেমিক বলতে আসলে এখানে বুঝতেছই পরে কি প্রেমিক, তার তার নাম হচ্ছে ব্লেজেস বয়লান। হ্যাঁ, এরা ছিল মোটামুটি মেন ক্যারেক্টার। তো এই যে লিওপোল ব্লুম, এর ক্যারেক্টারটা হোমারের যে ওডিসাসের সমান্তরাল একটা ক্যারেক্টার সে বিল্ড আপ করছে। আর ওডিসাসের যেরকম ছেলে ছিল, হোমারের যেরকম টেলিমেকাও ছিল ওডিসাসের ছেলে, এখানেও ওই লিওপোল ব্লুমের একজন ছেলে স্টেফেন ডেডালুস। তো ওটা সমান্তরালে সে ক্যারেক্টার বিল্ড আপ করছে। এই না যে এটা ইউলিসিসের কাহিনী, এটা ডিফারেন্ট কাহিনী। তো আমরা শুধু এখানে এই তিনজনের কাহিনীটা এখানের মধ্যে বলি। তো দেখো লিওপোল্ড ব্লুম এবং তার ওয়াইফ মলি ব্লুম, তারা তো সুন্দর করে দুজনের মধ্যে প্রেম টেম করে তারা বিয়ে শাদী করছে। কিন্তু বিয়ে শাদী করার পরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং ১০ বছর ধরে তারা কোনোদিন তারা ফিজিক্যালি খুব কাছাকাছি তারা আসে নাই, এটা নিয়ে তাদের মধ্যে একটু টানা পড়েন। তো এর মধ্যে তাদের জীবনে চলে আসে এই যে ব্লেজেস বয়লান। এই জিনিসটা কিন্তু লিওপোল্ড ব্লুম সে জানে, তার ওয়াইফের সাথে বয়লানের সাথে যে তোমার ইয়ে চলতেছে এটা সে কিন্তু জানে, কিন্তু এরপরও এইটা এখন সে কি করবে, সে একটা মানে তার সেও সক্ষম না। এখন সে কি করবে তাহলে এখানের মধ্যে? এটা পুরো একদিনের কাহিনী, একদিনের মধ্যে পুরো ঘটনাটা ঘটে যায়। তো এটা যে দিনের কাহিনী ছিল, সেই কাহিনীটা ছিল, তার একটা ছিল ১৬ জুন ১৯০৪ সালের, যেটা বলে ব্লুমসডে। হ্যাঁ, তো ওই একদিনের মধ্যেই পুরো ঘটনাটা ঘটে। কি হয়, সে জানে তার ওয়াইফের সাথে তার ওয়াইফের যে পরকীয় প্রেমিক সে দেখা করতে আসবে তাদের বাসায়। তো সে ওখানে সে বিজ্ঞাপন রাস্তায় থাকে, বাইরে থাকে সে। তো সে এদেরকে একটু ইয়ে করার সুযোগ দেয়, কিন্তু সে এখানে কিন্তু তার অন্তরে তো তার খুবই দুঃখ। হ্যাঁ, কিন্তু সে তার কিছু করারও না এদিকে, এই একদিনের কাহিনী নিয়ে। তো এখানে তোমার দেখো আমি একটা জিনিসটা পড়ি এখানে, সামওয়্যার ইন দ্য ইস্ট আর্লি মর্নিং। হ্যাঁ, যে সে পূর্ব দিকে কোথাও সাত সকালে একটা কাহিনী বলতেছে, সেট অফ ডন, হ্যাঁ, ট্রাভেল নর্থ। দেখো কোনো আগামাথা নেই। হ্যাঁ, এরপর সে কোথায় চলে গেছে, ওয়ান্ডারিং ওয়েস্ট অফ স্যান্ডস, মোর স্যান্ডস অ্যান্ড জুনস। কোথায় চলে গেছে এখান থেকে, এখানে চলে গেছে বালুয়ার ডিবিতে, তার মানে সে আরবে চলে গেছে এখানে। স্পেক অন দ্য হরাইজন, হ্যাঁ, সো ক্যারাবন হরাইজন, হট সান, সে একদম মরুভূমিতে চলে আসছে এখান থেকে। ওয়েল আই এম হ্যান নাও। সে কই সকাল ঘুম থেকে উঠছে, হুম, ঘুম থেকে উঠলো সে, ও কিন্তু কোথায় চলে গেছে, সে মরুভূমিতে চলে গেছে, অন্তহীন বালুর মরুভূমিতে চলে গেছে। সেখান থেকে সে করার সুযোগ চলে গেছে, আবার সে সকালবেলা চলে আসছে এখান থেকে আবার। ওয়েল আই এম হিয়ার নাও, এখন সে দাঁত মাজবে, হ্যাঁ, মর্নিং মাউথ ব্যাট তার। So এখন তার মুখে হচ্ছে গন্ধ। এখানে সে চলে গেছে আবার তোমার ওয়াক্স নিয়ার স্যান্ডি মাউন্ট নো ইস্ট। দেখো এই জায়গায় দেখো এখানের মধ্যে কোথায়, সে প্রথমে পূর্ব দিকে কোথাও যাচ্ছে, সকালবেলা কাহিনী বলতেছে, মরুভূমিতে চলে গেছে। আর বলছে না আমি এখন এখানে ঘুম থেকে উঠছি, এখন এখানে সকাল গন্ধ। হ্যাঁ, এই যে আমাদের মন সবসময় কি এক জায়গায় থাকে না, তো আমাদের মন একবার এক এক জায়গায় চলে যাচ্ছে না। তাহলে নর্মালি কিন্তু আমরা তো তোমার একটা পর একটা এরকম একটা পর একটা ঘটনা এইভাবে ঘটনা, একটা পর একটা এইভাবে ঘটনা, আমাদের মন কি বিক্ষিপ্ত, একবার একদিকে যাচ্ছে, একবার একদিকে, আমরা একবার চিন্তা করি একবার চিন্তা করি। তাহলে এটা বিক্ষিপ্ত মনে যা কিছু ঘটতে থাকে কন্টিনিউসলি করতে থাকবে, রাটের এখানে ইন্টারফেয়ার করবে না। তাহলে রাটে নিজের মতো করে এখানের মধ্যে তার চিন্তা নাই, এখানে ওই ক্যারেক্টারটা তার মাথা যত দিকে যাচ্ছে, যত চিন্তা, এটাই সে এখানে লিপিবদ্ধ করবে। এটাই স্ট্রিম অফ কনসাসনেস। তো এখানে একদম এটা একদম শেষ সিনের দিকে, এটা শেষ সিন, সে মাত্র মানে কোনো এখানে কোনো দাড়ি কমা নাই, দাড়ি কমা ছাড়াই এই যে তার লিওপোল্ড ব্লুমের যে ওয়াইফ মলি ব্লুম,
শেষে যখন তার মানে পরকীয়া প্রেমিকের সাথে সে যখন বেডে, সে কি বলতেছে দেখো, মানে এখানে কোনো দাড়ি কমা নেই, সে বারবার বলতেছে অ্যান্ড দেন আই আস্কড হিম উইথ মাই আইস টু আস্ক অ্যাগেন ইয়েস অ্যান্ড দেন হি আস্ক মি উড আই ইয়েস টু সে ইয়েস, বারবার ইয়েস বলতেছে মাই মাউন্টেন ফ্লাওয়ার অ্যান্ড ফার্স্ট আই পুট মাই আর্মস অ্যারাউন্ড হিম ইয়েস। এটা কি কি কথা বলতেছে? সে তার পরকীয়া মানে প্রেমিকের সাথে সে সম্পর্ক আছে, এখন বেডে আছে সে, কিন্তু তার হাজবেন্ডের সাথে আজ বিয়ের কথা বলতেছে, বার বলছে ইয়েস অ্যান্ড ড্রু হিম ডাউন টু মি সো হি কুড ফিল মাই ব্রেস্ট অল পারফিউম ইয়েস অ্যান্ড হিজ হার্ট ওয়াজ গোয়িং লাইক ম্যাড অ্যান্ড ইয়েস আই সেড ইয়েস আই উইল ইয়েস। এটা সে কি করতো, তার মনটা খুব বিক্ষিপ্ত এখন, মানে সেও তো একটা দ্বিধাদ্বন্দ্বে আছে, সে তো তার হাজবেন্ডের সাথে তার যে তোমার বিয়ের সময় মেমোরিগুলো বলতেছে, মানে তাদের যে রোমান্টিক সম্পর্কটা সেখানে তাকে ব্যাখ্যা করতেছে তার প্রেমিকের কাছে। এই যে দেখো তার মনটা খুব বিক্ষিপ্ত, হ্যাঁ কতবার সে ইয়েস বলছে, ইয়েসটা কি তার প্রেমিকের, তার হাজবেন্ডের সাথে তাদের বিয়ের যে ব্যাপারটা, সেখানে তার ইয়েস বলার মুহূর্তটা, এটা নিয়ে সে বারবার সিচুয়েশন করতেছে কিভাবে সে রাজি হলো তাকে বিয়ে করতে, হ্যাঁ কিভাবে তাকে সে মন দিল, এটা এখন বলতেছে। তো এখন দেখো এই পুরো লাস্ট প্যারাটা সে এরকম কোনো রকম দাড়ি কমা ছাড়া সে লিখছে এখানের মধ্যে। তো এই যে জনরাটা, যে ক্যারেক্টারের মাথায় যা আসে, তার মনে যা আসে, দাড়ি কমা ছাড়া লিখে দেয়া, ওর মনে বিক্ষিপ্তভাবে সে মনে অনেক কথা আসতেছে, হ্যাঁ এটা হচ্ছে স্ট্রিম অফ কনসাসনেস। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ তো তোমার মনে বিক্ষিপ্ত, আমরা কি সবসময় আমরা কি একদিন স্ট্রাকচারাল চিন্তা করি না, আমাদের মনে একবার এক এক জায়গায় যাচ্ছে, তুমি একবার এখানে আমার এখানে স্লাইডের মধ্যে আসো, আর এটা বলার সাথে তোমার নিজের প্রেমিকের কথা মনে পড়ে গেছে, সেখানে তুমি একবার গেছো, আবার গরুরহাট একবার চলে গেছো, গরুরহাটে লাল গরুর দিকে 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 তুমি চলে গেছো, একবার এক এক দিকে তুমি চলে গেছো, হ্যাঁ। ওকে, এরে মনু, তোমরা কোন জায়গায় হাসতে হবে কোন জায়গায় কান্দো সেটা বুঝতেছো না। এইখানে তোমার তো আমার তো ভাই এখানে লিওপোল্ড ব্লুমের জন্য আমার মনটা খুবই তোমার গভীর শোকত হয়ে গেছে। আমি ওই লোক সে সক্ষম না, 10 বছর ধরে ওর ওয়াইফের সে ক্লোজ হতে পারে নাই, তো এখন সে নিজে সক্ষম না, তার ওয়াইফ সেজন্য একজন প্রেমিকের সাথে ইয়ে করতেছে, তো এটা কি ওর কত বড় দুঃখ, সে এটা সে সব জেনে শুনে সে মেনে নিতে হচ্ছে সে। তোমরা কোথায় এখানে কান্না করবে, তোমাকে এখানে হাসির ইমোজি দিচ্ছ, রোকেয়া শুধু আমাকে আমাকে অপবাদ দিচ্ছে, বলছে আরফিন ভাই শুধু ক্লাসে জোকস বলে, আমি কোন দিকে যাবো বলো? হুম? তোমরা শুধু হাসো শুধু এখানের মধ্যে, এটা কঠিন একটা মুহূর্ত এখানে, কিন্তু দুঃখজনক একটা ব্যাপার, হ্যাঁ। আমার তো লিওপোল্ড ব্লুমের জন্য খুব খারাপ লাগতেছে এখানে, তার বউ এখানে সিচুয়েশন করতেছে তাদের বিয়ের সময়ের কথা, সে জিজ্ঞেস বলছে যে সে বিয়েতে রাজি হয়েছে এখানের মধ্যে, তো কার সাথে তোমার স্মৃতিচারণ করতেছে, প্রেমিকের সাথে করতেছে। ইংলিশ লিটারেচারের সর্বশেষ টপিক পোস্টমডার্ন পিরিয়ডে তোমাদের স্বাগতম। লিটারেচার নিয়ে তোমাদের অনেকে কমপ্লেন, ভাই যা পড়ি ভুলে যাই, এটা খুবই নর্মাল, তুমি অ্যাবনর্মাল ভাবলে কিন্তু হবে না। দেখো আমরা বিসিএস এর জন্য যতগুলো সাবজেক্ট পড়ি, একমাত্র ইংলিশ লিটারেচার ছোটবেলায় পড়া হয় নাই, তুমি বাংলা বলো, জিকে বলো, ম্যাথ বলো, হ্যাঁ বিজ্ঞান বলো, সব কিছু হাই স্কুল এবং কলেজে তুমি পড়ছো। কিন্তু এখানে সাহিত্যের যে দ্রুত পঠন, মানে আমরা ইংলিশে যে, আমি জানি তোমাদের সময় ছিল কি না, যে দ্রুত পঠন নামক আমাদের সাবজেক্ট ছিল, এটা আমাদের 15 নম্বর বরাদ্দ ছিল, আমরা ওইখানে অনেকগুলো গল্প উপন্যাস আমাদের পাঠ্য থাকতো। তো ওইটা ছাড়া এখানে আমাদের ওইটার মধ্যে কি ছিল, বেশিরভাগ তো তোমার শেক্সপিয়ারের নাটকগুলো ছিল, কালজয়ী কিছু উপন্যাস ছিল, হ্যাঁ তোমাদের সময় তো ছিল, আমি পাস করছি 2005 সালে এসেছি, আমাদের সময় তো ছিল দ্রুত পঠন। তো ওটার সময় আমরা হয়তো কিছু গল্প পড়ছি, কিন্তু আর আমাদের সাথে কোনো পরিচয় হয় নাই, এটা খুবই নর্মাল। এখন ইংলিশ লিটারেচার নম্বর হলো 15, তুমি সবকিছু ভুলে গিয়ে অল্প অল্প যা মনে থাকে সেটা 13 নম্বর পাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু 15তে 15 পাইতে হলে সবই মনে রাখা লাগবে। ওকে, কোনগুলো মনে থাকবে, প্রত্যেকটা রাইটারের মাস্টারপিস মনে থাকবে, বাকি জিনিস তুমি ভুলে যাবা। এখন ভাই তাহলে ওগুলা পড়লে হবে না, না তুমি এত কিছু পড়তেছো বলে তোমার ওই রাইটারের মাস্টারপিসটা মনে থাকবে, যদি এত কিছু না পড়ো তাহলে মাস্টারপিস মনে থাকবে না, ওইটাই ভুলে যাবা তুমি। তোমাদের জন্য 1200-র মতো কাহুত দেওয়া হয়েছে, কাহুতগুলো প্লে করো। আগামী জুনের 5 তারিখে একটা চ্যাম্পিয়নশিপ হবে, চ্যাম্পিয়নশিপ আমি চাই তোমরা ভালো করো সবাই, এখান থেকে তোমার অনেক কোশ্চেন পরীক্ষা কমন পাবা। আর ওপেন বুক এক্সাম আমি 600 কোশ্চেন দিব অ্যারাউন্ড, এই ওপেন বুকের কোশ্চেনগুলো খুব হাই কোশ্চেন, এই ওপেন বুকের কোশ্চেনগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো মিড পরীক্ষা অনেক কোশ্চেন কমন আসবে এখান থেকে, হ্যাঁ। পিটের প্রশ্নটা মুখস্থের মতো করে ফেলবে একদম বারবার পড়তে পড়তে। আমরা তো দেখলাম মডার্নিজম, তো পোস্ট মডার্নিজম আবার ব্যাপারটা কি? হুম, এর মতো প্রথম বিশ্বযুদ্ধের পরে আর একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, যে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার আহ দুযুগের মাথায় হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, আমরা আরো ভয়ঙ্কর এখানে, যেখানে পারমাণবিক বোমা ফেলানো হয়েছে। তুমি চারদিকে যা কিছু দেখো সবকিছু আসলে তোমার বেচা বিক্রি করতে হবে। পৃথিবীতে যত রকম গ্যাঞ্জাম, কে কার প্রোডাক্ট কার কাছে বিক্রি করতে পারবে। তুমি যা কিছু দেখো, যত রকম আন্দোলন, গণতন্ত্র, নারীবাদ, যা কিছু দেখো, এগুলো আসলে পণ্য বিক্রি করার প্ল্যান।
এই সুন্দরী প্রতিযোগিতা, ওইটা সেটা যা কিছু দেখতেছো, আসলে কে কার পণ্য বিক্রি করতে পারবে, তোমার বাজার দখল করতে পারবে, কে কার ক্যাপিটাল কত বাড়াইতে পারবে, এটার দ্বন্দ্ব আসলে পুরো জিনিসটা কনজিউমারিজম। এই যে পাশ্চাত্য, ওদের হাইপার সেক্সুয়াল সোসাইটি, ওদের হ্যাঁ, ওদের সবকিছুর মধ্যে সেক্স, ওদের ওদের তোমার হচ্ছে যে ওদের চোখে সেক্স, মুখে সেক্স, কানে সেক্স, চুলে সেক্স, নখের মধ্যে সেক্স, সবসময় সেক্স ওদের। হ্যাঁ, ওদের তোমার নাটক, সিনেমা সবকিছুর মধ্যে সেক্স। কেন আসছে এগুলো? কেন আসছে? কনজিউমারিজম। এই যে মানুষকে নীতি নৈতিকতা থেকে, এথিক্স থেকে দূরে সরাই দেয়া। হ্যাঁ, এবং তোমার হচ্ছে যে এই যে মধ্যযুগকে যখন নিন্দা করানো হচ্ছে, ইউরোপে যখন তোমার ইসলাম আসে, তখন তো ওখানে খুব পিসফুল কন্ডিশন ছিল, একটা আধ্যাত্মিকতা ছিল মানুষের মধ্যে, স্পিরিচুয়ালিটি ছিল। সেই স্পিরিচুয়াল ব্যাপারটা সরে গিয়ে সবসময় শুধু সেক্স আর কিছু নাই পাশ্চাত্য সোসাইটির মধ্যে। ওদের মাথার মধ্যে একটা, ওদের মানে ওদের সেক্স ছাড়া কিচ্ছু বোঝে না ওরা, ওদের সব কিছু ওই কেন্দ্রিক। আসলে কি ভাই, পণ্য কে কার কত কোন পণ্য বিক্রি করতে পারবে? এই নারী মডেলের ছবি দিচ্ছে কেন? যাতে মানুষের দিকে তাকায়, মনোযোগ আকর্ষিত হয়ে যেমন সে পণ্য কিনেছে। তো এই যে কনজিউমারিজম এবং গ্লোবালাইজেশন, এটা আমাদের কালচার প্রোডাকশনকে খুব সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করলো। এর মধ্যে ফিল্ম আসলো, অ্যাডভার্টাইজিং আসলো, এখানের মধ্যে ডিজিটাল টেকনোলজি আসলো। হ্যাঁ, কিছু সিভিল রাইটস মুভমেন্ট আমরা এখানে দেখতে পাবো এখানের মধ্যে। ফেমিনিজম, ফেমিনিজম অনেকগুলো ফ্লো ছিল। ফেমিনিজমের তোমার হচ্ছে যে এখানে কিছু যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। সেখানের মধ্যে আরও অনেকভাবে এখানে তোমার অনেক কিছু ঢুকছে এখানের মধ্যে। যেমন এই যে বিশ্বব্যাপী যে 8 মার্চ তোমার এই যে নারী দিবস যে তোমার উদযাপন করা হয়, তার একটা বড় ফান্ডিং দেয় ব্রিটিশ আমেরিকান টোবাগো। হ্যাঁ, খুব ফানি না? ব্রিটিশ আমেরিকান টোবাগো একটা বিড়ি কোম্পানি। কেন ব্রিটিশ আমেরিকান টোবাগো মেয়েদেরকে বলছে যে পুরুষ সাথে সিগারেট খাই, তো তোমরা সিগারেট খাও, তোমরা সিগারেট, তোমরা পুরুষদের সমান হয়ে যাবে। ওরা কি করছে, মেয়েদের জন্য চিকন সিগারেট আনছে। হ্যাঁ, ওরা মেয়েদের জন্য খুব চিকন একটা সিগারেট আনছে, মেয়েদের বলছে তোমরা সিগারেট খাও, তোমরা ছেলেদের চেয়ে কম কিসে, তুমি ছেলেদের চেয়ে তুমি তো মাস্কুলার। এই যে সিগারেটকে মাস্কুলার হিসেবে দেখানো, এটা কারণ কাজ ব্রিটিশ আমেরিকান টোবাকোর। ওরা কোটি কোটি টাকা ফান্ডিং করছে ফ্যামিলিজম মুভমেন্টের মধ্যে, যে তোমরা বিড়ি খাবা মেয়েদের মধ্যে। কি হচ্ছে, আমার গ্রামের একটা মেয়ে, আমার সন্দীপের রহমতপুর গ্রামের একটা মেয়ে, যখন সে শহরে একটা ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, সে তোমার দুই সপ্তাহ বিড়ি খাচ্ছে। কেন? কারণ ওর বড় অপু বলে দিচ্ছে যে বিড়ি খাইতে হবে, ছেলেদের সমান হইতে হবে, বিড়ি খাও, বিড়ি খাওয়া স্মার্টনেস। এটা এটা কার কাজ? এটা ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাজ। হ্যাঁ, ওরা ঢুকাইছে যে ওর বিড়ি বেচতে হবে এখানে, ও তুমি বিড়ি খাও বেশি বেশি, ও খুবই খুশি। আমি খুশি, বিয়ে খেলে তোমরা ব্রিটিশ আমেরিকান টোবাকোর আমার শেয়ার আছে, সো আমার লাভ আছে, তো খাও বিড়ি, সমস্যা নেই। তো এই যে পুরো সবকিছুর পিছনে কি আসলে কনজিউমারিজম। এর মধ্যে এলজিবিটি মুভমেন্ট আসলো, এখন যেটা নিয়ে বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে। হ্যাঁ, আর ব্রিটিশ কলোনি থেকে অনেকগুলো দেশ স্বাধীন হলো। সো পোস্ট কলোনিয়াল তো আমরা তো মেধা মননে, আমরা চিন্তাই অনেক কিছু মধ্যে দাসত্ব তো রয়ে গেছে আমাদের মধ্যে। হ্যাঁ, এই যে পোস্ট কলোনিয়াল স্ট্রাগল তো সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এখানে আমরা দেখলাম যে মার্জিনালাইজড যে ভয়েস, সেটা ট্র্যাডিশনাল পাওয়ার স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করা শুরু করলো। মার্জিনালাইজ করার প্রান্তিক মানুষ যারা সমাজের, হ্যাঁ, ও ট্র্যাডিশনাল যে পাওয়ার স্ট্রাকচার, যে তোমার শিল্প সাহিত্যের মধ্যে যে যে বিভাজন, হ্যাঁ, যে এখানে কোনটা উঁচুরুচি সাহিত্য, হ্যাঁ, আর কোনটা নিম্নরুচি সাহিত্য। যে নার্গিস যখন প্রেমিককে বলে যে টেম্পোওয়ালা বা বেবিওয়ালা, ওটা নিম্নরুচি সাহিত্য। আর উচ্চরুচিটা হচ্ছে যে প্রেমিককে অন্য কিছুতে সম্বোধন করা। তাহলে এই যে বিভাজনগুলি কিছুটা কমে আসলো। হ্যাঁ, আমি নার্গিসকে তোমরা অনেকে চিনো। হ্যাঁ, নার্গিস অনেকের খুবই প্রিয় সিঙ্গার। হ্যাঁ, এই যে বিভাজনগুলি কিছুটা কমে আসলো, আমি চ্যালেঞ্জ করা শুরু করলো। পোস্ট মডার্নিজমে আমরা কি কি বৈশিষ্ট্য দেখি? এখানে নতুন নতুন অনেক এক্সপেরিমেন্টেশন আমরা দেখি। আমরা কিছু সময় থাকলে আমি কিছু কবিতা পড়ে শোনাবো তোমাদেরকে। হ্যাঁ, নিত্য নতুন অনেক ধারা এখানে আমরা দেখবো। আর ইংরেজি সাহিত্যের এক্সপেরিমেন্টেশন রিলেটেড আমার কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু এখানে আই হোপ আমরা ওটা নেয়ার মতো অনেক ম্যাচুরিটি আমার অনেকের নাই, তো আমি এই জন্য ওইটা নিয়ে কথা বলবো না। যে মানে এক্সপেরিমেন্টেশন যে কত রকমের হয়েছে পোস্ট মডার্ন সাহিত্যে, তোমরা তোমাদের খুবই আগ্রহ থেকে তুমি একটু দেখিয়ে নিতে পারো এগুলো। কারণ এটা এখানে আসলে খুব বিতর্ক এখানে অ্যারাইজ করবে এগুলো নিয়ে কথা বলা বেশি। অ্যাবসার্ডিটি এখানের মধ্যে, আমরা ওয়েটিং ফর গডের মধ্যে দেখবো কিভাবে অ্যাবসার্ড জিনিসপাতি, ট্রেডিশনকে ব্রেক করার একটা প্রবণতা। হ্যাঁ, খুব প্লেফুলনেস, তবে হিউমার। আর রিয়েলিটি ট্রুথ কি, অ্যাবসলিউট ট্রুথ বলে যে কিছু নাই, এটাকে কোশ্চেন করা শুরু হলো। আর বিভিন্ন জনরাগুলোর মধ্যে ফিক্সড জনরা নাই, বিভিন্ন জনরাগুলোর মধ্যে মিক্সিং। হ্যাঁ, আর আমরা দেখবো অনুকরণ এবং মিশ্রণ। এই যে তোমরা কোক স্টুডিও দেখতেছো, কোক স্টুডিও বাংলার মধ্যে কি করতেছে, অনুকরণ আছে এখানের মধ্যে, আবার কিছু নতুন কি জিনিস ঢোকানো হয়েছে, মিশ্রণ আছে এখানের মধ্যে। এটা বল পেস্টিস। মেটাফিকশন জিনিসটা কি, যে গল্প নিজে গল্প সচেতন মানে কি, যে ক্যারেক্টার বলতেছে যে আমি এই উপন্যাসের একটা চরিত্র, মানে গল্প, মানে ক্যারেক্টার নিজেই বলতেছে। তারপর তুমি যখন উপন্যাসটা পড়তেছো, তুমি নিজেই বুঝতেছো যে এইটা তুমি উপন্যাসে পড়তেছো, এবং ও ক্যারেক্টার নিজে বলতেছে যে আমি এই উপন্যাসে একজন ক্যারেক্টার, মানে সে নিজে ন্যারেশনটা দিচ্ছে।
ওই যে ভূতের ভবিষ্যৎ একটা সিনেমা দেখছো, কলকাতার একটা সিনেমা ভূতের ভবিষ্যৎ, ফানি মুভি যদিও, সেখানে যেরকম ন্যারেট করতেছে যে ও ভূত ছিল, সেখান থেকে সে কোন কোন বাড়িতে গেছিল, হ্যাঁ, তাহলে এখানে ক্যারেক্টার নিজে নিজেকে কি করতেছে, ন্যারেট করতেছে যে আমি এই উপন্যাসে একটা চরিত্র। হাইপার রিয়েলিটি, বাস্তব এবং কল্পনা সীমা এখান থেকে একদম এখানে মুছে যায়। তুমি যারা খুব ইংরেজি সিনেমা যারা দেখো, দেখবে যে এখানের মধ্যে একটা বিষয় এমন উপস্থাপন করা হয়, ধরো সাপ দেখানো হবে, এত বেশি সাপ এখানে দেখানো হচ্ছে, হ্যাঁ, মানে মানুষের বাস্তব কল্পনা সীমা মুছে যাচ্ছে। ইন্টারটেক্সচুয়ালিটি কি জিনিস, অন্য গ্রন্থের রেফারেন্স দিয়ে তোমার সাহিত্য রচনা করা। আর পৃথিবীতে অ্যাবসলিউট ট্রুথ বলে যা কিছু ভাবা হইতো, সেটাকে সন্দেহ করা শুরু হলো এই সময়। পোস্ট মডার্ন ড্রামার যে প্রধান জনরা সেটা হলো অ্যাবসার্ডিটি, কোনো মিনিং নাই জীবন তো, আমাদের তো আসলে এক্সিস্টেন্সিয়াল একটা ক্রাইসিস আছেই, হ্যাঁ, খুব এক্সিস্টেন্সিয়াল মিনিংলেসনেস। হ্যাঁ, তুমি চিন্তা করো তো, আমরা পৃথিবীতে আসছি, জন্মগ্রহণ করছি, খাচ্ছি যাচ্ছি, বড় হচ্ছি, বিয়ে শাদী করতেছি, বাচ্চা বাচ্চা করতেছি, এরকম মরে যাবো, এক অর্থে মিনিংলেস। যদি মানুষের লাইফ থেকে যদি তোমার ধর্মকে কেটে দেওয়া হয়, বা সৃষ্টিকর্তা যদি অস্তিত্ব যদি সরাই দেওয়া হয়, তাহলে তো এক অর্থে কোনো মিনিং নেই এখানের মধ্যে। এটা যে কারণে বলা হয় যে তোমার যে নাস্তিকতা যেটা ক্রিয়েট করে, ভ্যাকুয়াম ক্রিয়েট করে মানুষের মধ্যে, যে সে তো একটা শক্তিশালী কারোর উপর সমর্পণ করবে, ওইটা সে করতে পারতেছে না। এই যে ভ্যাকুয়ামটা তো মানুষ নিতে পারবে না, মানুষ গণহারে সুইসাইড করবে, দেখা যাবে তখন। আমি বলতেছি না যে নাস্তিকগুলো মানুষ সুইসাইড করবে, সে একটা ভ্যাকুয়ামের মধ্যে থাকবে। তাহলে পোস্টমডার্ন আসে আমরা এটা আরো বেশি ফিল করলাম। আমরা মধ্যযুগে দেখলাম ধর্মের সাথে একটা দ্বন্দ্ব মানুষের, হ্যাঁ, যে চার্চ মানুষকে পড়ায় ফেলতেছে, চার্চের এগেনস্টে গেলেই কঠিন শাস্তি দিচ্ছে, হ্যাঁ, এইসব মানুষ ধর্মের সাথে সম্পর্ক অনেক লুজ হয়ে গেছে। পোস্টমডার্নে অলমোস্ট তোমার সম্পর্ক খুবই লুজ, হ্যাঁ, মানুষের মধ্যে ক্রাইসিস দেখা গেল, ডায়লগের মধ্যে রিপিটেশন, সাইলেন্স, ইলজিক্যাল ডায়লগ দেখা গেল। এই সময় প্রধান নাট্যকারদের মধ্যে দুজনকে আমরা বলবো, একদম স্যামুয়েল ব্যাকেট, ওয়েটিং ফর গড নিয়ে কথা বলবো, এবং কমেডি অফ ম্যানেস আমরা হ্যারল্ড পিন্টার নাটক নিয়ে আমরা কথা বলবো। তো চলো আমরা কিছু আইরিশ নাট্যকার নিয়ে আমরা কথা বলি। প্রথমে আসবো আমরা স্যামুয়েল ব্যাকেট, যার নাটক আমরা যেটাকে একদম পোস্ট মডার্ন যুগের অন্যতম স্কেলেটন যে বিল্ড আপ করছে বলে আমরা ধরে নিই। সো উনি নোবেল জয়ী, এটাও খেয়াল রাখো যে উনি নোবেল, কত সাল লাগবে না, উনি নোবেল যে আইরিশ নাট্যকার। তো ব্যাকেটের ব্যাপারে কিছু তথ্য বলি। উনি জেমস জয়েসের পার্সোনাল সেক্রেটারি ছিলেন, এবং উনি হচ্ছে থিয়েটার অফ অ্যাবসার্ডিটির মাস্টার বলা হয়। উনি দুটো ভাষায় উনি লিখেছেন, ইংরেজি এবং ফ্রেঞ্চ, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে উনি কিন্তু ফ্রেঞ্চ রেজিস্ট্যান্সও যোগ দিয়েছিলেন। তো ওনার যে ওয়েটিং ফর গডো, এখানে দুটো ক্যারেক্টার, একটা নাম হচ্ছে ভ্লাদিমির, একটা নাম স্ট্রাগন। তো ভ্লাদিমিরকে বলো হয়তো দিদি, এবং স্ট্রাগনকে বলো গোগো। ওরা নির্জন গাছে নিচে দাঁড়ায় আছে, যে ওরা কারোর জন্য অপেক্ষা করতেছে, গোডো আসবে এখানের মধ্যে, খুব রহস্যময় ব্যক্তি। এখন গোডো কি আসবে নাকি আসবে না জানে না, ওরা এখানে আসে, ঝগড়াঝাটি করে, কথা বলে, গল্প বানায়, গান গায়, হ্যাঁ, সুইসাইড করার কথা ভাবে, মানে মিনিংলেস একটা লাইফ ওরা লিড করতেছে। মাঝে মাঝে এখানে দুটো চরিত্র আসে, একটা নাম হলো পোজো, সে খুব ধনী লোক, আর একটা তার দাস হলো লাকি। ওরা কিছুক্ষণ এখানে আসে, কথা বলে চলে যায়। তো দিন শেষে একটা ছেলে ওদেরকে বলে, তোমরা যে এখানে ওয়েট করতেছো, বিড়ি টিড়ি খাচ্ছ, গোডো গোডো আসবে না, কালকে আসবে। তো ওরা চলে যায়, আবার ওরা আসে। তাহলে কি হলো, সাইক্লিক্যাল ইভেন্ট ঘুরতে থাকে, ওরা পরদিন আবার আসে, সেম ঘটনা ঘটে। আবার ছেলেটা আসে বলে, গডো আজকে আসবে না, কালকে আসবে। এই যে গডোর জন্য ওয়েট করতেছে ওরা, মিনিংলেস না ব্যাপারটা, এবং একটা রিপিটেশন, সাইক্লিক্যাল ইভেন্ট ঘটতে থাকে এখানের মধ্যে, অ্যাবসার্ড ব্যাপার স্যাপার। এই থিমটা কি, থিমটা হচ্ছে এখানে নাটকটা দেখাচ্ছে মানুষের লাইফটা এখানের মধ্যে, যে মানুষ অর্থহীন, হ্যাঁ, তাহলে মানুষ এরপরও অর্থহীন যেন মানুষ কিন্তু কোনো কিছু আশায় বা উদ্ধারের জন্য কিন্তু অপেক্ষা করে। মানে জানে যে অনেক সময় অর্থহীন, হ্যাঁ, 5 বছর বেশি বাঁচা আর কম বাঁচার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, তারপরে মানুষ তো বাঁচে, কোনো কিছু আশায় বাঁচে, হ্যাঁ। এখানে কি প্রতিদিন একই জিনিস ঘটতেছে, হ্যাঁ, সময়ের চক্রে। অনেকের ক্ষেত্রে এরকম হয় না, প্রতিদিন একই রকমের কাটতেছে, নতুনত্ব কোনো কিছু নাই, বাট আমি বেঁচে থাকি। তাহলে ঘরে তো আসতেছে না, ওদের কখনো আসে না, তবুও তারা অপেক্ষা করে। আমরা প্রত্যেকে জীবনের কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করতেছি, হয়তো সেটার নাম হ্যাপিনেস, কারোর জন্য, কারোর জন্য আমরা কোনো মানুষের জন্য প্রতীক্ষা, হয়তো সেটা আসবে না, তো তবু তো আমরা অপেক্ষা করি। আমাদের লাইফ, মডার্ন লাইফ এত জটিল, হয়তো আমরা কখনো হ্যাপিনেসের সন্ধান কখনোই পাবো না আমরা, কিন্তু আমরা অপেক্ষা করি। হুম? তোমরা এখানে অনেকে আছো, তোমরা ডক্টর, তুমি এখন বিসিএস কোর্স করতেছো, সো বিসিএস চাকরি জয়েন করবা, এর পোস্ট গ্রাজুয়েশনের জন্য তুমি ছুটবা, করবা পোস্ট গ্রাজুয়েশন, একটা চেম্বারের জন্য ছুটবা তুমি, এরপরে তোমার বাচ্চা কাচ্চা হবে, তোমার নিজের বাড়ি করবা, গাড়ি কিনবা, হ্যাঁ, ছুটবা, প্রতিযোগিতা, কিসের জন্য এত কিছু, হ্যাপিনেস না, কোন একসময় থামবো আমরা, এটা কি মানুষ কি আদৌ পায়? কিন্তু আমরা তো আশা করি বসে আছি যে একসময় পাবো।
হ্যাঁ, অখণ্ড অবসর হবে একদিন। হ্যাঁ, এই যে আমরা আশা করে বসে আছি, এটাই তো মানব জীবন। হ্যাঁ, তো দেখো এখানের মধ্যে এই যে ভ্লাদিমির মিস্ট্রাগন, ওরা এখানে গল্প করতেছে, ঝগড়া করতেছে। হ্যাঁ, ওরা এক অন্যের প্রতি খুবই নির্ভর, এক অন্যের কাছে খুবই ওরা নিঃসঙ্গ। এই গড়কে কে কে বলে যে ঈশ্বরের প্রতীক। আমরা আহ, রেনেসাতে দেখলাম যে ধর্ম থেকে আলাদা হয়ে যাচ্ছে, একদমই চার্চ থেকে সব আলাদা হয়ে গেল। হ্যাঁ, এবং ধর্ম মানুষের লাইফে যে ইন্টারফেয়ার করতেছিল, সেটার এগেনস্টেই ইউরোপে সেকুলারিজমের জন্ম হলো। কেন? চার্চ খুবই টর্চার করতো। তাহলে সেকুলারিজম কোথেকে আসছে? চার্চ এত পাওয়ারফুল, তুমি চার্চের এগেনস্টে কিচ্ছু বলতে পারবে না। তুই বলতে পারবে না পৃথিবী সূর্য চারিদিকে ঘুরে, এটা বলতে পারবে না। এটা বললে তোমাকে পোড়ায় মেরে ফেলবে, এটা বলতে পারবে না। এটা এটা বললে তোমাকে শাস্তি দিবে। এই যে চার্চের অতি খবরদারি, এটাতে বের হওয়ার জন্য মানুষ চিন্তা করছে কি, যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, চার্চ রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারবে না। ওখান থেকে জন্ম নিল সেকুলারিজম। এই যে মানে ধর্ম থেকে দূরে সরে গেল আস্তে আস্তে। পোস্টমডার্ন পিরিয়ডে আমরা এসে দেখলাম যে মানুষ একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা সারা জীবন কিন্তু তোমার যারা ধর্মে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি যে একসময় মৃত্যুর পরে একটা পৃথিবী আছে। সেই পৃথিবীতে আমাদের জন্য কোনো ধর্মে সেটাকে জান্নাত, কেউ স্বর্গ, কে হ্যাভেন। হ্যাঁ, এক ধর্মে এক এক রকমের। বুদ্ধ ধর্মের মধ্যে হচ্ছে তোমার নির্বাণ লাভ হবে। তাহলে কিছু একটা জন্য তো ওয়েট করতেছি আমরা, ঐশ্বরিক কোনো কিছুর জন্য ওয়েট করতেছে। তাহলে এখানেও আমাদের এই দুজন ক্যারেক্টার, আমাদের ভ্লাদিমির এবং স্ট্রাগন, ওরা ঐশ্বরিক কিছুর জন্য ওয়েট করতেছে। তো সেটা ওদের লাইফে কখনো আসে না। ব্যাকেটের দ্বিতীয় বিখ্যাত নাটক হলো এন্ড গেম। তো এন্ড গেম নামটা তুই শুনে বুঝতেছো যে এমন একটা এন্ড গেম, যে পৃথিবীতে এখন আসলে মানুষ বেঁচে আছে, ঠিক আছে, ধ্বংস হয়ে গেছে পৃথিবী, বেঁচে থাকা না থাকা সবই অর্থহীন এখানে, তাও আমরা বেঁচে আছি। তো এখানে যে ক্যারেক্টারগুলো এখানে, তোমার হ্যাম, সে অন্ধ, সে একটা হুইল চেয়ারে থাকে, সে উঠতে পারে না। আর হ্যামের যে ওর যে সেবক, সে নাম হলো ক্লোব। ক্লোব আবার বসতে পারে না। হ্যাম এবং ক্লোব ওরা দুজন এখানে ঝগড়াঝাটি করে, দুজন। হ্যাম হলো খুব খবরদারি করে, কিন্তু ক্লবকে ছাড়া সে আবার থাকতেও পারে না। মানে সে ক্লবের উপরে খুবই নির্ভরশীল। ওরা গালাগালি করে ছেড়ে যাবে, কিন্তু ছেড়ে যেতে পারে না কেউ কাউকে। আর হ্যামের ওর বৃদ্ধ পিতা মাতা ন্যাগ এবং নেল, ওরা দুইটা বালতিতে থাকে, ময়লার বালতিতে। হ্যাঁ, তো এখানে দেখো, আমরা যদি ব্যাকেটের নাটকের মধ্যে তুমি যদি অর্থ খুঁজতে যাও, তোমার একটা বিষয় মনে হবে যে এ- এ- এগুলো কি লিখছে এগুলো, না, যে এটার কাহিনীটা আসলে কি কিছু বুঝতেছে না এটা। এটা অ্যাবসার্ডিটি, যে তোমার কাছে তো মিনিং নাই এখানের মধ্যে। হ্যাঁ, কিন্তু গভীরভাবে যদি চিন্তা করি আমরা, তাহলে সেক্ষেত্রে অনেকের কাছে মিনিং থাকতে পারে। তার এন্ড গেম দ্বারা এই যে আমাদের এখানে ক্লব বার বলতেছে আমি চলে যাবো, চলে যাবো, থাকবো না। হ্যাম বলে যে ওকে আদেশ দিচ্ছে। হ্যাঁ, এই যে কিছু একটার জন্য শেষ হওয়ার জন্য অপেক্ষা করতেছে ওরা, কিন্তু কি শেষ হবে কেউ জানে না এখানে। হ্যাঁ, তো এখানে একদম তোমার হচ্ছে যে শেষ দৃশ্যে কি হয়, যে ক্লব ও চলে যাওয়ার জন্য পোশাক পরে দাঁড়ায় থাকে এখানের মধ্যে। হ্যাম একা, ওর মুখে একটা কাপড়ে ঢেকে নেই, নাটক শেষ, পর্দা করে যায়। মানে কোনো আম, মনে হচ্ছে কোনো অর্থ নাই। তাহলে এখানে আসলে সে কি অর্থ বের করছে এখানে? শূন্যতা না, ওরা কিছু একটা জন্য ওয়েট করতেছে। ওরা জানে না কিসের জন্য, কিছু একটা শেষ হবে, কি শেষ হবে আর কি জানে না। এটাই এন্ড গেম। তো ওয়েটিং ফর গডর এখানে একটা ওপেনিং লাইনটা খুব বিখ্যাত, নাথিং টু বি ডান। আর এইটা প্রথম যে সাবটাইটেলে এটা যখন বের হয়, এটা তখন সাবটাইটেল ছিল ওয়েটিং ফর গডর, সাবটাইটেলটা ছিল ট্রাজিকমেডি ইন টু অ্যাক্টস। সো ওয়েটিং ফর গডো আর ট্রাজিকমেডি ইন টু অ্যাক্টস। এটা ফ্রেন্সে লিখছিল। তোমরা জানো যে উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে উনি কিন্তু ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স উনি যোগ দিয়েছিলেন। আরউইন শো, উনি একজন প্রলিফিক আমেরিকান প্লে রাইট। ওনার যে ফেমাস প্লে একটা মনে রাখলে হবে, সেটা বাড়ি দ্য ডেড। এটা একটা এন্টি ওয়ার ড্রামা, এবং এই নাটক অবলম্বনে তাহলে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবগুলো তুমি খেয়াল করবে এখানে, যে বিশ্বযুদ্ধের বিরুদ্ধে মানুষের যে একটা চিন্তা, যে কত মানুষ মারা গেল এখানে। আমরা যে কারণে চাই যে কোনোভাবে যাতে তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে কোনোভাবে না হয়। তো এই নাটক অবলম্বনে মনির চৌধুরী রচনা করেন কবর নাটকটা। আসলে ব্রিটিশ কিছু পোস্টমডার্ন রাইটার্স আমরা হচ্ছে যে দেখি এখানে। আম, আমরা তাহলে পোস্টমডার্নে যে দুজন আমাদের স্কেলেটন, একজন বললাম আমরা স্যামুয়েল ব্যাকেট, একজন নাম হ্যারল্ড পিন্টার। পিন্টারের বার্থডে পার্টিটা মনে রাখতে পারো, পিন্টারের বার্থডে পার্টি। আর উনিও 2005 সালে সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করেন। তো পিন্টারের তার এত প্রভাবের জন্য এখানে পিন্টারের যে রচনা শৈলী, এটা যেন পৃথক একটা বিশেষণ। হ্যাঁ, এটা বলে পিন্টারেস্ক। ধরো ক্রিস্টোফার নোলান, তার হচ্ছে যে বলে নোলানীয় সিনেমা। হ্যাঁ,
তো এক একজনের সিনেমার একটা তোমার বা সাহিত্যের একটা জনরা থাকে, হ্যাঁ, ওটা তার ট্রেডমার্ক, হ্যাঁ, ওটা দেখলে বোঝা যাচ্ছে এটা যে তুমি হুমায়ুন আহমেদের ডাইরেক্ট দেখে বুঝবে এটা হুমায়ুন আহমেদ লিখছে, হ্যাঁ। তাহলে এই যে হ্যারল্ড পিন্টারের তার যে শিল্পশৈলী এটার জন্য একটা পৃথক বিবেচন দেওয়া হচ্ছে নাম পিন্টারেস্ক। ওনার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো পিন্টার পজ বলে এটাকে, খুব দীর্ঘ নীরবতা, মানে ডায়লগ দেওয়ার মধ্যে খুব অনেকক্ষণ নীরব, হ্যাঁ, থ্রেট এবং ম্যানেজ, মানে কি হুমকি, হ্যাঁ। তাহলে ওর নাটকের মধ্যে থ্রেটও আছে এবং তোমার হচ্ছে যে এখানে কমেডি অফ ম্যানাসও আছে, দুইটা। কমেডি ম্যানাস মানে হচ্ছে যে মানে এরকম না, খুব মানে হাসতে 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 মরে যাওয়ার মতো অবস্থা, মানে হাসতে ধরো গলা কিছু আটকে গেছে এরকম অদ্ভুত আচরণ করতেছে, হ্যাঁ। তাহলে হুমকিও আছে আবার হাসিও আছে এখানের মধ্যে। আর চরিত্রদের যে অতীতকালটা অনেক অস্পষ্ট, এম্বিগুইটি, এই সবগুলো হচ্ছে হ্যারল্ড পিন্টারের তার চরিত্রের বৈশিষ্ট্য। এই সময়ের আমরা খুবই আলোচিত, নিন্দিত, নন্দিত, যেটাই বলো না কেন, এবং জীবিত রাইটারদের মধ্যে তোমার নোবেল প্রাইজ পাওয়ার জন্য অন্যতম যে দাবিদার, তার নাম সালমান রাশদি। 1947 সালে ওনার জন্ম। উনি একজন ব্রিটিশ ইন্ডিয়ান নোবেলিস্ট। ওনার জন্ম বোম্বেতে। তো আচ্ছা, এখানে আমি অন্য কোনো রাইটারের ক্ষেত্রে লিখি না ইয়ে টু বি ডাইড, কেন লিখছে কারণ হচ্ছে ওনাকে অনেকে ভাবে যে উনি মারা গেছে, কিন্তু মারা যায় না, উনি এখনো so উনি এখন জীবিত। উনি সাহিত্যে বুকার প্রাইজ পেয়েছিলেন। তো ওনার কথা সাহিত্যে কিছু বৈশিষ্ট্য আছে এখানে। আমি যদি স্যাটানিক ভার্সেসকে একদিকে যদি রাখি, স্যাটানিক ভার্সেসের এটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল রাইটিং ওনার, কারণ মুসলিমরা এটা একিউজ করে যে মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের মধ্যে মক করছে উনি, এরকম। যদি উনি সরাসরি কোনো কোনো কিছু লেখেন এরকম, হ্যাঁ, কিন্তু মুসলিমরা বিশ্বাস করে যে এখানে মুসলিমদের বেসিক ফেথকে উনি মক করছে। এই জন্য ওনার নামে খুব হুলিয়াজারি, হুলিয়াজারি মানে হচ্ছে ওনার ওনাকে কি বলে, মানে তোমার মেরে ফেলার জন্য পুরস্কার, এরকম কিছু একটা। তো স্যাটানিক ভার্সেসকে যদি আমরা একদিকে যদি রাখি, এর বাইরেও ওনার বাকি যে সাহিত্যকর্ম, কন্ট্রোভার্সিয়ালটা যদি বাধা যদি দেই, বাকি সাহিত্যকর্মের জন্য উনি কিন্তু আম, অনেক বছর উনি অমর থাকবেন। তার মধ্যে একটা হচ্ছে মিডনাইট চিলড্রেন। এটা নিয়ে তোমার হচ্ছে দীপা মেহতার একটা মুভি আছে, তোমরা তাহলে দেখতে পারো, হ্যাঁ। দীপা মেহতাকে অনেকে চিনো যে ওয়াটার যে মুভিটা আছে, ওয়াটার মুভি ডিরেক্টর, হ্যাঁ। তো এই উপন্যাসের নায়কের নাম হলো সেলিম। 47 সালের ওনার উপন্যাসের মতো তোমরা যে দেশভাগের যে যন্ত্রণা, এটা তোমার বাবা। তো 47 সালের 15 আগস্ট মধ্যরাত, হ্যাঁ, ভারত স্বাধীন হওয়ার ঠিক ওই মুহূর্ত, সেলিমের সঙ্গে আরো 1000 শিশু একই সময় জন্মায়। এই যে দেশভাগের মুহূর্তে মধ্যরাতে যে শিশুরা জন্মায়, এটা একটা বিশেষ পাওয়ার থাকে, হ্যাঁ, টেলিভিতে ভবিষ্যৎ দেখা। হিমুর ক্যারেক্টারের মধ্যে কি থাকে, হিমু যেরকম ভবিষ্যৎবাণী করতে পারে, হ্যাঁ, প্রিভিয়াসলি সে কোনো ঘটনা অতীতে কোনো ঘটনা ঘটছে কিনা, পুলিশ অফিসার হঠাৎ করে চমকা যায়, পুলিশ অফিসার চমকা দিয়ে সে কিন্তু থানা থেকে সে বের হয়ে যায়। তো এই যে 15 আগস্ট জন্ম নেয়া এই বাচ্চাদের মধ্যে তোমার এরকম ম্যাজিক রিয়েলিজম ছিল, অদ্ভুত ক্ষমতা ছিল। এই বাচ্চাগুলোকে বলা হয় মিডনাইট চিলড্রেন, হ্যাঁ। তো সেলিম এক আবিষ্কার করে যে অন্যদের অন্যদের চিন্তা সে বুঝতে পারে, অন্যদের মাথায় কি চিন্তা ঘুরে এটা সে বুঝতে পারে। তো সে চাই যে এই শিশুদের জাতীয়তা নিয়ে একটা প্রশ্ন, যে এরা কি যেহেতু ওরা একদম সন্ধিক্ষণ, ইতিহাস সন্ধিক্ষণে জন্ম হয়েছে, তাহলে এরা কি ভারতীয় নাকি পাকিস্তানি ওরা, হ্যাঁ। তো সে চায় যে এই শিশুদের একত্র করে ভারতের নতুন প্রজন্মের প্রতীক বানাবে সে। কিন্তু আহ, যে কারণে ভারতীয় ইউনিয়ন ফর্ম হয়েছিল, ভারত একটা সেকুলার কান্ট্রি থাকবে এখানের মধ্যে, অন্য দেশগুলোর সাথে ভারতের যে পার্থক্যটা, ভারতের মধ্যে এখানে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে যে পরিমাণ এখানে বৈচিত্র্য, ধর্ম, বর্ণ, ভাষা, খুব বৈচিত্র্যময় একটা দেশ। তাইলে ভারতীয় ইউনিয়ন যে কারণে জন্মগ্রহণ করছিল, যে এখানে এই বৈচিত্র্যটা এখানের মধ্যে ধরে রাখা হবে, এখানে যত ধর্মের মানুষ আছে এখানের মধ্যে, এখানে যত কাস্ট আছে, সবাই সবার মতো করে থাকতে পাবে। যদি আমরা এখন দেখি ভারতীয় ইউনিয়ন এখন সেই জায়গায় এখন আর নাই। তো এই যে ভারতের রাজনৈতিক বাস্তবতা, এই যে বিভক্তি এবং দাঙ্গা, এটা সেলিমের এই স্বপ্ন কিন্তু ভেঙে দেয়। তো সেলিম নিজেই এই ভারতীয় ইতিহাসের একটা সে প্রতিচ্ছবি হয়ে ওঠে। এবং সেলিম বুঝতে পারে যে যে স্বপ্ন নিয়ে যে ভারতের সবাই একসাথে থাকবে এখানের মধ্যে, ডিফারেন্ট ডিফারেন্ট ধর্মের মানুষ, বর্ণের মানুষ, গোত্রের মানুষ এবং ভাষার মানুষ, ভারতে এত ভাষা এখানে, কিন্তু এটা আসলে নাই, এটা ভেঙে গেছে এটা। তো সালমান রাশদি মূলত এই মিডনাইট চিলড্রেন এই উপন্যাসের জন্য উনি বুকার প্রাইজ পান, হ্যাঁ। আর ওনার সার্টেন ভার্সেস 1988 সালে আহ, লেখা উপন্যাস, এটা খুবই বিতর্কিত। এবং এটার কারণে ওনাকে অনেক বছর ওনাকে তোমার হচ্ছে যে হাইডিং অবস্থায় ওনাকে থাকতে হয়। জে কে রাউলিং অনেকে তোমাদের ওনাকে নতুন করে পরিচয় করাদের কিছু নাই। তো হ্যারি পটার তোমাদের অনেকেরই খুব ফেভারিট, এবং অনেকেই হ্যারি পটার তোমার সিনেমা দেখছো। সো ওনাকে নতুন করে পরিচয় করাদের কিছু নাই।
একটা ব্যাপার বলে রাখি যে জে.কে রাউলিং উনি যখন প্রথম হ্যারি পটারটা লিখে, সিরিজের প্রথম বইটা যখন লিখে, তখন কোনো প্রকাশক ছাপতে রাজি হয় নাই। নাছোড়বান্দা ছিল, বাকিটা ইতিহাস। হ্যাঁ? তো তোমাদের যখন যেটা মাথায় আসবে যে ঠিক আছে এটা আমি করতে পারি, পৃথিবীর কেউ পাত্তা না দিক, তুমি যে কনফিডেন্ট থাকো যে না আমি যে কাজটা করছি নিশ্চয়ই এটা ভালো একটা কাজ আমি করছি, হ্যাঁ, লেগে থাকবে এটার পিছনে। তো জে.কে রাউলিং ওয়ার্ল্ডের অন্যতম এখন কি ধনী রাইটার। ডরেস লেসিং, উনি একজন ব্রিটিশ নোবেলিস্ট, উনিও নোবেল নোবেল লরিয়েট। লেসিং এর দ্য গ্রাস ইজ সিঙ্গিং, তো লেসিং গ্রাস ইজ সিঙ্গিং না, এটা নোটেবল ওয়ার্ক। এখানে আমরা আজকে মূলত নোটেবল ওয়ার্কগুলোর নামগুলো মনে রাখার ট্রাই করব। আমরা এতক্ষণ যেগুলো বললাম একটু রিভিউ করে যদি আসি, তাহলে আমরা ক্লাসটা শুরু করছিলাম স্যামুয়েল ব্যাকেটকে দিয়ে। স্যামুয়েল ব্যাকেট হচ্ছে তোমার অ্যাবসার্ডিটির জনক যাকে বলা হয়, এবং ওয়েটিং ফর গডো তার সবচেয়ে বিখ্যাত একটা নাটক। আর এটার থিমটা হচ্ছে কি এক্সিস্টেন্সিয়ালিজম। এখানের মধ্যে আমরা সাইক্লিক্যাল ইভেন্ট দেখি, রিপিটেশন দেখি, গড আর কখনোই আসে না। তার দ্বিতীয় বিখ্যাত নাটক হলো এন্ড গেম। এরপরে আমরা চলে গেছি আরোহী শোতে, ওনার ফেমাস প্লে হচ্ছে বাড়ি দ্য ডেড। হ্যারল্ড পিন্টার, ওনার মোস্ট নোটেবল হলো বার্থডে পার্টি, এবং পিন্টারের তার যে রচনাশৈলী সেই জন্য পিন্টারেস্ক টার্মটা ওনার পৃথক বিশেষণ নেওয়া হয়েছে ওনার জন্য। আর ওনার কমিটি অফ ম্যানেস এটা হলো পিন্টারের উদ্ভাবিত জনরা। সালমান রশদি উনি ম্যাজিক্যাল রিয়েলিজমের জন্য বিখ্যাত, আমরা আরও দেখব ম্যাজিক্যাল রিয়েলিজম। তো ওনার কাজ হলো মূলত ম্যাজিক্যাল রিয়েলিজম এবং হিস্টোরিক্যাল ফিকশনের মধ্যে সমন্বয় সাধন করছে। হিস্টোরিক্যাল ফিকশন কোথেকে আসছে, ওই যে আমরা দেখলাম যে তোমার ভারত ভাগের সময় যে বাচ্চাগুলো জন্ম নেয় তাদের মধ্যে আমরা অতি প্রাকৃতিক যে ক্ষমতা দেখি। তো এই দুটার মধ্যে সংযোগ সেটা সালমান রাজদি খুবই সুন্দরভাবে করতে পারছে। জে.কে রাউলিং হ্যারি পটার, ডরিস লেসিং গ্রাসি সিঙ্গিং। এখন আমরা আরো কিছু ইউরোপিয়ান পোস্ট মডার্ন রাইটারকে দেখি। মিলান কুন্ডেরা, উনি বিংশ শতাব্দীর তোমার প্রথম অর্ধাংশের অন্যতম জনপ্রিয় একজন লেখক। পুরো চেক ভাষায় উনি লেখেন। তো তার প্রধান যে উপন্যাস, কিছু ফরাসি ভাষাতে উনি লিখছে, ফার্সি না সরি ফরাসি ভাষাতে লিখছে উনি। প্রথম উপন্যাসের নাম হলো দ্য জোক, ঠাট্টা। কেন? কমিউনিস্ট শাসনে, বিশেষ করে তোমার যখন স্টালিন ক্ষমতা ছিল, এই যে নাগরিকের তার সে কোন ধর্মবিশ্বাস সে পালন করবে, সে কোন ধরনের কালচার সে পালন করবে, রাজনীতিতে কন্ট্রোল ছিল, সবকিছুই ছিল কন্ট্রোলড। এটা ছিল টোটালিটারিয়ান দৃষ্টিভঙ্গি। তো উনি এই টোটালিটারিয়ান দৃষ্টিভঙ্গিকে উনি চরম আক্রমণ করেন। সোভিয়েত কে উনি যে এই ধরনের আক্রমণ করার কারণে ওনাকে চেক প্রজাতন্ত্র বা এখন যেটা চেক প্রজাতন্ত্র, সো স্লোভাকিয়ায় ওনার বই নিষিদ্ধ করা হয়। আর ওনার ব্যাপারে সবচেয়ে বড় যে যোগটা সেটা করছে নোবেল কমিটি। প্রতি বছর ওনার সাহিত্য নোবেল পাওয়ার গুঞ্জন শোনা গেল, উনি কখনো নোবেল পান নাই। সাহিত্য নোবেল প্রাইজ দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। সাহিত্য নোবেল প্রাইজ দেওয়ার আগে নোবেল কমিটি আগে হচ্ছে যে বসে বসে মিটিং করে আগে দেখে এই বছর নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা কাদের কাদের মধ্যে আছে, এবং ওরা পুরো দুনিয়া ওরা হচ্ছে খুঁজে বের করে ফেলে যে কাদের কাদের নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা নিয়ে কোথায় কোথায় গুঞ্জন উঠতেছে এবং কে কোথায় দাবি করতেছে নোবেল প্রাইজ পাওয়ার ব্যাপারে। তারপর নোবেল কমিটি বের করে এমন একজনকে যাকে নিয়ে সে নোবেল প্রাইজ পাইতে পারে এরকম কোনো কথাবার্তা কোথাও মানে বলা হয় নাই, এরকম একজন করে ধরে দিয়ে দেয়। এইটা হচ্ছে নোবেল সাহিত্য পুরস্কার। এটা খুবই চমকের মানে কি, হ্যাঁ, খুব চমক দেয় একটা পুরস্কার আর কি। এবং যেদিন নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়, পরদিন শাহবাগের পিছনে আজিজ সুপার মার্কেটের পিছনে গলির মধ্যে যে কবিরা থাকে, এই কবিরা তখন হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে ওই তোমার সাহিত্যিকের সেটা কবিতা গল্প উপন্যাসগুলো তোমার বাংলায় অনুবাদ করে চ্যাট জিপিটি দিয়ে সেটা পত্রিকা ছাপানো শুরু করে, এবং ওইটার উপরে তারা অনেক জ্ঞান গর্ব তোমার সাহিত্য বজা করে, এবং সে যে কত আগে থেকে ওকে চিনতো এটা বলে সে ফ্লেক্স নেওয়ার ট্রাই করে আর কি। তা আমাদের মিলান কুন্ডেরা ভাই উনি আসলে নোবেল প্রাইজ পান নাই। হারুকি মুরাকামি অনেক বছর ধরে পাবে পাবে শুনতেছি, কিন্তু মুরাকামিও মনে হয় না পাবে, কারণ যেহেতু আমরা বলে ফেলছি। হ্যাঁ, তো তুমি যদি মনে করো তুমি একজন নোবেল পাওয়ার মতো একজন কবি, তো কারো বলিও না এই ব্যাপারে সব ব্যাপারে, কারণ এটা যদি তুমি কারো বলো আর সে যদি কোথায় লেখে যে আমার বন্ধু আকাশ সে হচ্ছে নোবেল প্রাইজ পাবে, নোবেল কমিটি জীবনে নোবেল দিবে না তোমারে, এটা লুকায় রাখো, এটা সবসময় লুকায় রাখতে হবে, তাহলে পাইলে পাইতে পারো। না এরকম আছে অনেক, পৃথিবীর অনেক দেশে এরকম আছে যে একজন তোমার প্রতি বছর সে নোবেল শান্তি পুরস্কারের জন্য বসে থাকতো, মানে ফোনের এই পারে ওকে বলতো যে তো আপনি একটা কাজ করেন নোবেল শান্তি পুরস্কারের জন্য বসে থাকেন, আপনাকে দিতে পারেন নোবেল শান্তি পুরস্কার। মানে ওকে স্ক্যাম করতে থাকে ওনার সাথে। তো উনি বিশ্বাস করছে যে উনি নোবেল শান্তি পুরস্কার পাইতে পারে। তো প্রতি বছর ওয়েট করতো, উনি বসে থাকতো ওই সময়, মানে ওই ফোন নিয়ে বসে থাকতো, যদি ফোন মিস হয়ে যায় আবার যাক উনি পান নাই নোবেল শান্তি পুরস্কার। ওই ওনার খুব খুব ছিল যে নোবেল শান্তি পুরস্কার যদি কেউ পায় তাদের উপর ওনার খুবই খুব কাজ করতো। আছে এরকম পৃথিবীর অনেক জায়গায়।
তো মিলান কুন্ডারের সবচেয়ে আমরা দেখি বিখ্যাত সাহিত্যকর্ম কি, বিখ্যাত নোবেল হচ্ছে দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং। এই যে আমরা বেঁচে আছি, হ্যাঁ, এই যে আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং, এটা কাহিনীটা কি? 1968 সালে যে প্রাগ বসন্ত, তো চেক প্রজাতন্ত্রে, এখন যে চেক প্রজাতন্ত্র, এখানে ওদের যে বিদ্রোহ প্রাগে, এটা পটভূমি এবং চারজন চরিত্রকে কেন্দ্র করে এটা কাহিনী আবর্তিত। তো ওনার লেখার মধ্যে সবসময় তোমার এই যে সোভিয়েত ওদের যে টোটালিটারিয়ান দৃষ্টিভঙ্গি, স্টালিনের প্রবর্তিত, এটা সবসময় তীব্র সমালোচনা ছিল। গুন্টার গ্রাস উনি একজন জার্মান নোবেলিস্ট। আর গুন্টার গ্রাসের ব্যাপারে একটা জিনিস মনে রাখো, উনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন ফোর্ড ফাউন্ডেশনের আমন্ত্রণ 1986 সালে। উনিও নোবেল লরিয়েট। ওনার নোটেবল হলো তিন রাম। তো গুন্টার গ্রাস রাখো তিন রাম, এটা ওনার ফার্স্ট এবং ফেমাস নোবেল, গুন্টার গ্রাস তিন রাম। এখানে আমরা ছবিগুলো দিচ্ছি, মাঝে মাঝে ছবিগুলো দেখবা। ছবিগুলো দেখলে তোমার কাভারগুলো দেখলে অনেক সময় অনেক কিছু মনে থাকবে। আমরা কিছু ল্যাটিন আমেরিকান পোস্ট মডার্ন রাইটারের সাথে পরিচিত হই, তার মধ্যে অনেকের প্রিয় রাইটার গার্সিয়া মার্কেস। গার্সিয়া মার্কেজের নাম হলো অনেক লম্বা, গ্যাব্রিয়েল হোসে ডিলা কনকর্ডিয়া গার্সিয়া মার্কেস, অনেক লম্বা চোরা নাম, আমরা ওনাকে গার্সিয়া মার্কেজ নামে চিনি। আর ওনার সাহিত্যাঙ্গনে ওনার সংবিধান হলো গ্যাবো বা গ্যাবিটো। উনি একজন কলম্বিয়ান সাহিত্যিক, উনিও নোবেল লরিয়েট। আর ওনার 100 ইয়ার্স অফ সলিটিউড মনে রাখতেই হবে, বাকি একটু লাভ ইন দ্য টাইম অফ কলেরা। এটা হলো ওনার দুইটা নোটেবল নোবেল, 100 ইয়ার্স অফ সলিটিউড এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তো উনি হচ্ছে ম্যাজিক্যাল রিয়েলিজমের পায়োনিয়ার। ম্যাজিক্যাল রিয়েলিজম কি জিনিস হচ্ছে, দেখুন এখানে নাটকের আমাদের নোবেলে যে প্রোটাগনিস্ট, সে অদ্ভুত কিছু কাজ করে, আমাদের বাস্তব মনে হয় জিনিসটা, হিমুর মতো ব্যাপার স্যাপার আর কি, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার, সে অনেক কিছু বুঝতে পারে, অতীত জানে সে। তো এখানে মাকন্ড নামক একটা কাল্পনিক শহরের কাহিনী বর্ণনা করা হয়েছে। তো মার্কেস মানে সেই জীবনটা মেক্সিকোতে কাটাইছেন। তো এই 100 ইয়ার্স অফ সলিটিউড, যদি নেটফ্লিক্স এটা দিয়ে তোমার হচ্ছে যে ওরা সিরিয়াল বানাইছে, কিছু জিনিস সিরিয়াল বানানো মনে হয় ঠিক না, তার মধ্যে একটা হচ্ছে এটা। কারণ তুমি যখন 100 ইয়ার্স অফ সলিটিউড যখন পড়বা, তোমার কল্পনায় তো মাকন্ড গ্রাম তুমি আঁকে নিছো, যে কল্পনা এরকম। তো যখন তুমি এটা নিয়ে সিনেমা হয়ে যাবে, আম, তুমি তো কল্পনা রাখতে পারবে না, তোমার মনে হবে তখন তোমার হচ্ছে যে ওই সিনেমার মধ্যে যা দেখাচ্ছে তুমি ওইটাই তোমার মনে হবে। যেরকম হিমুকে নিয়ে যদি কোনোদিন সিনেমা বানানো হইতো, তাহলে তো হিমু ক্যারেক্টার তোমার ওকে মনে পড়তো। তো হিমু ক্যারেক্টার হিসেবে ধরলাম যে এখানে মোশাররফ করিমকে সিলেক্ট করা হলো। তো তুমি আজীবন হিমুকে তোমার মতো করে কল্পনা করতে পারত না। সুমন আমার নিজে জীবদ্দশা কোনো হিমুকে নিয়ে কোনোদিনও কোনো নাটক সিনেমা কিছুই বানায়নি। কেন বানায়নি? কারণ উনি চাইছে যে প্রত্যেকের অন্তর একজন হিমু বানাক, সে কল্পনা করে নিক। যদি নেটফ্লিক্স এটা বানাইছে, আমার খুব একটা বিষয়টা ভালো লাগেনি। যেরকম তোমার ড্যান ব্রাউনের ভিঞ্চি কোড, ভিঞ্চি কোড যখন ওখানে তখন দেখায়, যদি সিনেমাটা ভালো হয় না ভিঞ্চি কোডের। এখন রবার্ট ল্যাংডন নামে তো আমাদের প্রত্যেকের মনে একটা তোমার প্রফেসর, এরকম একটা কল্পনা আঁকে নিয়েছি আমরা এখানে, সোফির একটা ক্যারেক্টার আঁকে নিয়েছি। যখন সিনেমা বানানো হয় তখন হচ্ছে আমরা বাধ্য হই যে এটাকে ওভাবে ল্যাংডনের ক্যারেক্টারটা বা সোফিরকে ওভাবে আমরা চিন্তা করতে না। তবে হ্যাঁ, যদি ওরকম ডিরেক্টর হয় তখন হয়তো সিনেমা অনেক সময়, সত্যজিৎ যখন সিনেমা বানাচ্ছে, সো আমাদের হয়তো গল্পের পথের পাঁচালীকে হয়তো অনেকের কাছে গল্পের পথের পাঁচালী ভালো লাগে, আবার অনেকের কাছে কিন্তু সত্যজিৎ রায়ের সিনেমা ভালো লাগে। যাই হোক, তো এই 100 ইয়ার্স অফ সলিটিউড এটা একটা 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 পরিবার এবং তাদের কয়েক প্রজন্ম একটা শহরকে ঘিরে, পরিবার নাম হলো বুইন্দিয়া পরিবার। তাদের প্রতিষ্ঠিত শহর, সে নাম হলো মাকন্ড শহর। তো এখানে দেখা যায় এই যে এই বুইন্দিয়া পরিবার, ওরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, হ্যাঁ, ওদের মধ্যে যে এই সুখ দুঃখ, হ্যাঁ, প্রেম একাকিত্ব যুদ্ধ, মানে এই ভাগ্যের মতো ঘুরপাক খাচ্ছে শুধু, হ্যাঁ। তো ওইখান থেকে ওদের কোনো মুক্তি মেলে না। তো এখানে এই পরিবার প্রধান যে সদস্য হোসে আর্কেডিও বুইন্দিয়া, সে একটা স্বপ্নের শহর তৈরি করতে চাই, হ্যাঁ, যেটা হচ্ছে এই মাকন্দ এখানের মধ্যে, যেখানে মানুষে মানুষে তোমার এরকম কোনো হানানি থাকবে না, দুঃখ থাকবে না, হ্যাঁ, একাকিত্ব থাকবে না। কিন্তু দেখা যায় তার এই স্বপ্ন শহর কিন্তু সে বানাতে পারে নাই। সময়ের সঙ্গে দেখা যায় সে যেটা বানাতে চাইছিল, তার আস্তে আস্তে তারা রাজনীতি, যুদ্ধ, ধর্ম এবং নিষিদ্ধ সম্পর্ক, যেটা নিষিদ্ধ সম্পর্কের মধ্যে ওরা ঢুকে যায়। এবং এই যে বুয়েন্দে পরিবারের ভুলগুলো, সাথে সাথে আচরণগুলো বারবার ওরা প্রজন্ম প্রজন্ম ধরে কি শত বছর ধরে চলতেছে, হ্যাঁ। শেষ প্রজন্ম আসিয়া ওদের বংশরুদ্ধ বিলুপ্ত হয়ে যায়, হ্যাঁ। তো এবং একটা ঝড়ে এসে মাকন্ড শহর এটা মাটির সঙ্গে মিশে যায়। তো এটা কাহিনী নিয়ে 100 ইয়ার্স অফ সলিটিউড, এর বাংলা ট্রান্সলেশন আছে, চাইলে পড়তে পারো তোমাদের বিশেষ পরীক্ষার পরে যদি তখন টাইম পাও। তো এটা ওয়ান অফ দ্য মাস্টারপিস ইতিহাসের। তো এটা থিমটা কি? থিমটা হচ্ছে তোমার আম, প্রতিটা চরিত্র একাকী, হ্যাঁ। এই যে আমরা বেঁচে আছি, আমরা আমরা ভাবতেছি যে আমাদের আম, আমাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব, অনেক কিছুই আমরা ভাবতেছি যে আমাদের আপন,
জীবনের এক এক স্টেজে তুমি এসে দেখবা যে মানুষের আসলে আপন বলে খুব বেশি কিছু নাই, মানুষ খুবই নিঃসঙ্গ একটা প্রাণী। এবং এই যে পরিবার এবং সমাজে আগের জেনারেশন যে ভুলটা করছিল, হ্যাঁ, পরের জেনারেশনটা সেম ভুলটাই করে বারবার। হ্যাঁ, আম, এবং কেউ শিক্ষা নেয় না এর। তো এখানে আমরা যে দেখি যে বাস্তবতার সাথে জাদু, স্বপ্ন, হ্যাঁ, অলৌকিক ঘটনা, আমরা ওনাকে বলা হয় যে ম্যাজিক্যাল রিয়েলিজমের একদম মানে জাদু বাস্তবতার গুরু। এই যে বৃষ্টি 4 বছর ধরে থামতেছে না, এটা পরে তোমার একদমই অবাক লাগবে না, মনে হচ্ছে যে না এটা নর্মাল তো। হ্যাঁ, টানা বৃষ্টি 4 বছর ধরে থামতেছে না, তোমার একবার মনে হবে না যে এটা কি, এটা কি, এটা তো কোনো, এটা হইতে পারে না এটা। এই যে মৃত মানুষদের আত্মা ফিরে আসতেছে, তার সাথে কথা বলা হচ্ছে, তোমার কাছে এটা খুব অবাস্তব মনে হবে না? এটাই জাদু বাস্তবতা, যেখানে আমরা আমরা জানি অবাস্তব একটা জিনিস, কিন্তু আমাদের মন সেটা বিশ্বাস করতে চায় না। এটা ম্যাজিক্যাল রিয়েলিজম। তো মার্কেসকে বলা হয় এই ম্যাজিক্যাল রিয়েলিজমের অন্য পায়োনিয়ার, আমরা এটাকে বস বলতে পারি। এই যে মিথ অফ রিয়েলিটির যে মিক্সচার, এটা মার্কেসের থেকে বা ল্যাটিন আমেরিকার কালচারকে নিয়ে হয়তো ওনার থেকে ভালো কি হয়তো করতে পারে নাই। আমরা আর কিছু পোস্টমডার্ন রাইটারকে দেখি, বিশেষ পরীক্ষা আসছিল যাদের সম্পর্কে, তার মধ্যে টনি মরিসন। তো টনি মরিসন, ওনার ছবিটা রাখছি এই জন্য কারণ টনি মরিসন ছবি না দেখলে ভাববা যে উনি পুরুষ রাইটার, হয়তো উনি একজন, উনি যে ফার্স্ট আফ্রিকান আমেরিকান উইমেন টু উইন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। হ্যাঁ, উনি ফার্স্ট আফ্রিকান আমেরিকান উইমেন। ওনার নোটেবল ওয়ার্ক হচ্ছে বিলভড এবং দ্য ব্লুয়েস্ট আই। তো এখানে আম, এই দুটো নোটেবল ওয়ার্কের আমরা এখানে বিলভডের কাহিনীটা হালকা করে একটু বলবো এখানে। তাহলে ওনার যেহেতু একটা পরীক্ষা চলে আসছে ওনার ব্যাপারে, so ওনার ব্যাপারে আমরা একটু বিলভ নিয়ে একটু আমরা পড়বো। তাহলে এখানে আমরা ব্লুয়েস্ট আই এবং বিলভড, এই দুটো মাস্টারপিস আমরা মনে রাখবো। তার মধ্যে বিলভড যে কাহিনী, এখানে এটা হলো মরিসনের মাস্টারপিস। তুমি যে কোনো রাইটের মাস্টারপিসটা মনে রাখার ট্রাই করো, বিশেষ পরীক্ষায় মাস্টারপিসটাই আসে। তো প্রধান যে চরিত্র নাম হলো সেথে। সেথে এখানে আসা যাক, আমরা আজকে পুরো গল্পটা বলতে হচ্ছে, একটু স্পয়লার হয়ে যাবে, তারপর একটু বলে দিই এখানে যে সেথে ও ছিল দাসী। হ্যাঁ, তো একবার এরকম হয় যে ও পলায় আসছে আর কি, ওরা থাকতো সুইট হোম, একটা কেন্টাকি প্ল্যান্টেশনে। হ্যাঁ, তো দাস প্রথার অ্যাগেনিস্টে এই লেখাটা। তো সেথে ওইখানে ওর সুইট হোম থেকে সে পলায় চলে আসছে, ওরা ধরার জন্য আমার তোমার হচ্ছে যে লোকজন আসছে। হ্যাঁ, লোকজন আসার পরে সে চাইছে তার সন্তানদেরকে সে এই পথে যাইতে দিবে না, কারণ ওদের তো আসলে নিয়তিটা দাস, ওর সন্তান দাসই হবে। তো সে তখন তার মেয়েকে মেরে ফেলছিল। হ্যাঁ, তো এইটা কাহিনীটা নিয়ে। তো পরেও তার মেয়ে যে আত্মা, তার মেয়ের আত্মা আবার ফিরে আসে। হ্যাঁ, তো আহ, এবং ও মেয়ের আত্মা তাকে গ্রাস করে ফেলে। হ্যাঁ, সে বুঝতে পারে যে তার মেয়ের সাথে সে খুবই গিল্টিনেস ভুগে যে সে তো কাজটা ভালো করে নাই। হ্যাঁ, তো পরে তাদের ওইখানে তোমার তার প্রেমিকার নাম হচ্ছে এখানে পল ডি। তো পল ডি এবং তার এখানে আরো এলাকাবাসী এরিয়ার কারণে তোমার ওই যে বিলাভড, সে একটা সময় সে পলা যায়, সে তো হন্টেড, সে, হ্যাঁ, মানে সে তো ভূত সে। তো লাস্টে তোমার সাথে পল ডিকে একটা কথা বলে, শি ওয়াজ মাই বেস্ট থিং, মানে ও তো চলে গেছে ও। হ্যাঁ, তো পল ডি তখন ওকে বলে না, ইউর বেস্ট থিং সাথে। উপন্যাস একটা কথা শেষ হয়, দিস ইজ নট স্টুডি টু পাস অন। তো আম, এই প্যারাডক্সটা আসলে সে এখানে টনি মরিসন যে কারণে লিখছিল, এই যে দাস প্রথার কারণে যে এই যে বন্দি হয়ে গেল সেতে, এবং তার মেয়ের মৃত্যু হওয়া লাগলো এখানের মধ্যে। হ্যাঁ, সো এটার কে উনি প্যারাডক্স আকারে বলছে যে দিস ইজ নট এ স্টোরি টু পাস অন। জিমি কাটার, যেহেতু উনি প্রেসিডেন্ট ছিলেন, সো প্রেসিডেন্ট তো হোয়াইট হাউস নিয়ে লিখবে, সো হোয়াইট হাউস ডায়েরি, জিমি কাটার। নোম চমস্কি, আম, বিংশ এবং একবিংশ শতাব্দীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ইন্টেলেকচুয়াল এবং বিশ্বব্যাপী আমেরিকান সাম্রাজ্যবাদ নীতির কট্টর সমালোচক এবং ইসরায়েল নীতির কট্টর সমালোচক এই নম চমস্কি। উনি একজন ইহুদি, উনি নিজেও ইহুদি, কিন্তু বিশ্বব্যাপী এই যে তোমার জায়নিজমের একজন কট্টর সমালোচক। ওনার উনি একাধারে একজন লিঙ্গুইস্ট, ফিলোসোফার এবং লজিশিয়ান।
ওনার ফেমাস বুক হলো দ্য কমন গুড। তো ওনার কিছু বিখ্যাত কথাবার্তা আছে। দ্য জেনারেল পপুলেশন ডাজ নট নো হোয়াটস হ্যাপেনিং, অ্যান্ড ইট ডাজ নট ইভেন নো দ্যাট ইট ডাজ নট নো। জেনারেল পপুলেশন আসলে জানে না কি করতেছে, খেলা যে কোন লেভেলে চলতেছে সে জানে না, এবং সে এটাও জানে না সে যে জানে না। কিসে ব্যাখ্যা করছে এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা সাম্রাজ্যবাদ, এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, কি যে করতেছে বাংলাদেশেও যদি বলি আমরা, সো কি যে করতেছে তো আমরা জানি না। হ্যাঁ, আমরা জানি না সেটাও জানি না। তুমি যখন একটা পুরো কমিউনিটিকে কন্ট্রোল করতে চাইবা, তখন কি হবে, একটা কাল্পনিক শত্রু বানাইতে হবে। কাল্পনিক শত্রু বানায় সেই শত্রুর বিরুদ্ধে প্রপাগান্ডা করতে হবে। ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ স্লোগান দ্যাট নোবডি ইজ গোয়িং টু বি অ্যাগেনিস্ট অ্যান্ড এভরিবডি ইজ গোয়িং টু বি ফর। নোবডি নোজ হোয়াট ইট মিনস, বিকজ ইট ডাজন্ট মিন এনিথিং। হ্যাঁ, তুমি একটা প্রপাগান্ডা বানাইলা, তাহলে কী করতে হবে, তোমাকে একটা খুবই কাল্পনিক শত্রু বানাইতে হবে, ছোট একটা গ্রুপ যেটাকে তুমি ক্যাপচার করতে পারবা। তাহলে তুমি বলবা যে ওই এই গ্রুপ যদি বড় হয় ওরা আমাদের জন্য শত্রু দেশের জন্য, ওকে ক্যাপচার করতে হবে, তা আমাকে ক্ষমতা রাখেন তাহলে আমি ওকে ক্যাপচার করে ফেলবো, আমাকে ক্ষমতা রাখতে হবে সেই জন্য। মানে চিন্তা করে না, তাহলে ওর ক্ষমতা রাখলে তো ভালো। অবশ্য জানে না যে ওই স্লোগানটার মানে কি, জানে না। চমস্কি বলেছেন, দ্যার ইজ এ গুড রিজন when nobody studies history, it just teaches you too much. তো এই জন্য আসলে কি ইতিহাস পড়তে চায় না। হ্যাঁ, ড্যান ব্রাউন উনি মূলত থ্রিলার রাইটার। ওনার নোটেবল ওয়ার্কসের মধ্যে সবচেয়ে বিখ্যাত যদি বলি তাহলে হচ্ছে ভিঞ্চি কোড, যেটা ওনাকে রাতারাতি বিশ্বব্যাপী ওনাকে পরিচিতি এনে দেয়। ওনার সব বই মোটামুটি বেস্ট সেলার, তার মধ্যে ভিঞ্চি কোডটা হলো সবচেয়ে বিখ্যাত। আর সর্বশেষ হচ্ছে যে অরিজিন। যারা থ্রিলার উপন্যাস পড়ো তাদের জন্য ড্যান ব্রাউন তো হট কেক। তো ওনার বই লেখার সাথে সাথে মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যেই খুব অখ্যাত বিখ্যাত অনেক অনুবাদ বের হয়ে যায় বাংলা ভাষায়। তো ভিঞ্চি কোড যে ওনার সবচেয়ে বিখ্যাত থ্রিলার উপন্যাস। এখানে কাহিনীটা ছিল প্যারিসের লুভর মিউজিয়ামে। তো ওইখানে একজন কিউরেটর, মানে মিউজিয়ামের যে আমরা যেটাকে বলতে পারি যে মিউজিয়ামের কি প্রধান, তার নাম হলো জ্যাক সনিয়ারে। ওনার রহস্যজনকভাবে উনি খুব খুন হয়। তো মৃত্যুর আগে উনি মাটিতে অনেকগুলো কোড টোড লেখা যায়, কিছু প্রতীক, কিছু কোড লেখা যায়। তো পুলিশ তখন ওখানে হার্ভার্ডের সিম্বলজিস্ট একজন উনি প্রফেসর, উনি ওনাকে ডাকে, ওনার নাম রবার্ট ল্যাংডন। তো রবার্ট ল্যাংডন উনি হচ্ছে একজন ওই সনিয়ারের জ্যাক সনিয়ারের নাতনি সোফি নেভুকে নিয়ে ওনারাও এই সিম্বলের, এই গোপন প্রতীক এবং কোডের এর রহস্য উদ্ধারে ওনারা তদন্ত শুরু করে। তো এটা করতে করতে ওনারা একটা গোপন সংগঠনের দেখা পায়, তার নাম হলো প্রাইডি অফ সায়ন। তো ওনারা জানতে পারে যে ওরা একটা বিশাল গোপন একটা সত্য রক্ষা করতেছে। সেই সত্যটা হলো যে আমরা যেরকম দেখছিলাম যে দ্য লাস্ট সাপারে ওখানে যিশু খ্রিস্ট ওনার চারদিকে 12 জন শিষ্য বসে আছে, এবং খ্রিস্টান ধর্মে যেরকম দেখানো হয় যে যিশু খ্রিস্ট কিন্তু উনি অবিবাহিত ছিল। তো এখানে ভিঞ্চি কোডের মধ্যে আমাদের ড্যান ব্রাউন দেখান যে না, যিশু খ্রিস্ট উনি বিবাহিত ছিলেন। ওখানে যে লাস্ট সাপারের মধ্যে ওনার পাশে যে মহিলাটা বসেছিল, দেখতে পুরুষের মতো মনে হলো না, আসলে মহিলা, ওনার আসলে ম্যারি ম্যাকডালেন। এবং লিওনার্দো দা ভিঞ্চি উনি জেনে শুনে, উনিও এই প্রাইড অফ সাইনের সদস্য ছিলেন, উনিও জেনে শুনে এটা এভাবে আঁকছে, এবং উনিও জানতেন বিষয়টা। এভাবে ওনারা গোপন কোডের মাধ্যমে উনি কিছু কোড রেখে গেছে। তো এই যে একের পর এক কোড, প্রতীক, চিত্রকর্ম এর মাধ্যমে আস্তে আস্তে গোপন রহস্য উন্মোচন করতে থাকে। শেষ পর্যন্ত ওরা আবিষ্কার করে যে তোমার এই মেরি ম্যাকডালানের গোপন সমাধি, সেখানে একটা হোলি গ্রেল আছে, যে পবিত্র বাটি, সেটা লুভরের নিচেই লুকায় আছে এটা। তো এই উপন্যাসের মধ্যে ড্যান ব্রাউন দাবি করছে যে প্রাইড অফ সায়ন বা যে ধরনের গোপন সংগঠনের কথা উনি লিখছে, এগুলো সবকিছু পৃথিবীতে বাস্তব অস্তিত্ব আছে, যে কারণে এই থ্রিলারটা এটা আরো বেশি জনপ্রিয় হয়। এটা নিয়ে একটা মুভি বানানো হয়েছে, কিন্তু মুভিটা খুব একটা ইয়ে হয় নাই, খুব জনপ্রিয় হয় নাই। চিনিও আচেবে উনি হচ্ছে নাইজেরিয়ান নভেলিস্ট, পোয়েট। ওনার নোটেবল ওয়ার্ক ছিল থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট এই লাইনটা আমরা কিন্তু ডব্লিউ ইটসের সেকেন্ড কামিং এর মধ্যে দেখছিলাম। হ্যাঁ, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। কাহিনীটা কি? কাহিনীটা হলো এই যে আফ্রিকান ওদের যে ট্রেডিশন ভেঙে যাচ্ছে, এখানে ওকনকো সে ছিল ইগবো ট্রাইবাল লিডার। হ্যাঁ, ইউমোফিয়া ভিলেজের। তো এই যে ইগবো ট্রাইবাল লিডার, সে তাহলে তার কাজটা কি, তার বংশের, তার ট্রাইবের ঐতিহ্যগুলো রক্ষা করা, তাদের সংস্কৃতি রক্ষা করা। তো এই যে ওকুনকো সে ছিল খুবই শক্তিশালী। কেন শক্তিশালী? কারণ তার বাবা ছিল উনুকা, ছিল খুবই দুর্বল ভীরুকা পুরুষ। তো তার বাবার বৈশিষ্ট্য যাতে তার মধ্যে যাতে না আসে, সেই জন্য সে খুবই শক্তিশালী একটা ভূমিকা এখানের মধ্যে অবতীর্ণ হয়।
হ্যাঁ, নই ছিল ওকুনকোর ছেলে। এখানে ওর কাহিনীটা পরে আসবে। এখানে মূলত এই যে ওকুনকোর একটা পালক পোলা আছে, তার নাম হচ্ছে ইকি মেফুনা, সে হলো পালক ছেলে। তো এই ছেলেটা কিছু আদর টদর করে। একটা সময় এখানে দেবতার একটা ইয়ে আসে যে তার ছেলেকে, মানে এই যে ইকি মিফুনাকে উৎসর্গ করতে হবে। এবং উৎসর্গ যদি না করে তাহলে তো সে দুর্বল চিত্তের, এটা প্রমাণ হয়ে যাবে। যাতে প্রমাণ না হয় সেটা কিন্তু একে উৎসর্গ করে একে, মানে সে শক্তিশালী সবল, এটা প্রমাণ করার জন্য এটা। তো একটা সময় একটা অ্যাক্সিডেন্টে সে 7 বছরের জন্য তার মার বাড়ি চলে যায়। সেখান থেকে এসে দেখে ওই ওর যে আফ্রিকান যে ট্রাইব, ইগবু যে ট্রাইবটা, ওই ট্রাইবটা তার ইউ মুফিয়া ভিলেজের যেই স্ট্রাকচারটা, সামাজিক স্ট্রাকচারটা সবই চেঞ্জ হয়ে গেছে, ওরা সব খ্রিস্টান হয়ে গেছে। এবং ওদের আফ্রিকান যে ট্রেডিশন ছিল ওগুলো কোনো কিছুর মধ্যে ওরা এখন আর নাই। ওরা এটা দেখে তখন ওর খুব মন খারাপ হয় যে এরা তো সব ওর পোলা খ্রিস্টান হয়ে গেছে। হ্যাঁ, তো ওদের কাহিনী নিয়ে হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, যে আফ্রিকান যে ওদের সামাজিক যে স্ট্রাকচার, ওদের কালচার সব কিছুই কী হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে সব ক্রিশ্চিয়ানিতে এসে, এবং কলোনিয়ালিজম এসে ওদের সব কিছু ওদের গ্রাস করে ফেলছে। এটা কাহিনীটা হলো থিংস ফল অ্যাপার্ট। তোমরা যারা দ্য বয় হু হার্নেস দ্য উইন্ড এই মুভিটা যারা দেখছো, দ্য বয় হু হার্নেস, এটা মুভিটা দেখো, খুব সুন্দর একটা মুভি, হু হার্নেস দ্য উইন্ড। হ্যাঁ, এই মুভিটা যে দেখছো সেখানে দেখবা যে কিভাবে তোমার ওরা আফ্রিকাতে যে ওরা ফসল উৎপাদন করতেছে, সেই ফসল উৎপাদনের মধ্যে টোবাকো কোম্পানি আসছে, কয় তোমরা ফসল উৎপাদন করার কোন দরকার নাই, তোমরা এখানে টোবাকো চাষ করো। হ্যাঁ, এই যে ওদের কালচারকে একদম চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, খ্রিস্টানিদের সাথে চেঞ্জ করে দিচ্ছে। মুভিটা দেখো কোনো সময় পেলে। তো চিনিও আছেবে আমাদের, উনি হচ্ছেন ফাদার অফ আফ্রিকান লিটারেচার। ওনার অন্যান্য কাজের মধ্যে থিংস ফল অ্যাপার্টের সাথে ট্রিলজি, মানে হচ্ছে যখন যেরকম দেখবে সুনীল গঙ্গোপাধ্যায়ের তার ট্রিলজি কী কী আছে সেই সময়, পূর্ব পশ্চিম, প্রথম আলো, হ্যাঁ, 3টা সিরিজ উপন্যাস না, এটা বলে ট্রিলজি বলে। তো যেরকম বিভূতিভূষণের আছে, চিনু আছে, বা ট্রিলজি হচ্ছে এই থিংস ফল অ্যাপার্ট, নো লঙ্গার অ্যাট ইজ এবং অ্যারো অফ গড, এই 3টা হলো ট্রিলজি। ওলি সুইঙ্কা উনি নাইজেরিয়ান প্লে রাইট, উনি সাহিত্য নোবেল লরিয়েট। ওনার ফেমাস প্লে হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, আর পোয়েট্রি কালেকশন হলো আয়দন রে। জাস্ট এই দুটো মনে রাখলে হবে, যেগুলো আমরা এখানের মধ্যে দাগা রাখছি। সো ওলি সুইঙ্কা, আয়দন রে, নাদার পোয়েমস, এটা পোয়েট্রি কালেকশন। লেন্সন ম্যান্ডেলাতে যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে সেতক্ষণ যা যা পড়ছিলাম। সো আমরা ক্লাসটা শুরু করছিলাম ব্যাকেটকে দিয়ে, ব্যাকেট ওয়েটিং ওয়েটিং ফর গডো, অ্যাবজার্ড, এন গেম, এটা দ্বিতীয় বিখ্যাত নাটক। তারপর আরউইন শোর, বারি দ্য ডেট। তারপর হ্যারল্ড পিন্টার পার্টি, পিন্টার পার্টি, পিন্টার পার্টি, পার্ট দ্য পার্টি। সামার রাজদির মিডনাইট চিলড্রেন, আর একটা বিখ্যাত না সরি বিতর্কিত, সেটা স্যাটানিক ভার্সেস, যেটা নিয়ে মানে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল। জে কে রলিং হ্যারি পটার, ডরিস লেসিংয়ের লেসিং গ্রাস ইজ সিঙ্গিং, সো লেসিং গ্রাস ইজ সিঙ্গিং। মিলান কুন্ডারের দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং। গুন্ডারগ্রাস টিনরাপ, জার্মান, বাংলাদেশে আসছিলেন। গার্সিয়া মার্কেজের 100 ইয়ার্স অফ সলিটিউড এবং লাভ ইন দ্য টাইম অফ কলেরা। টনি মরিসনের বিলভড, ডব্লিউ এস টাই এবং সং অফ সলোমন। জিমি কাটার প্রেসিডেন্ট যেহেতু হোয়াইট হাউস ডায়েরি। নম চমস্কি তো কমন গুড, যে সবার ভালোটা সে, তোমার হচ্ছে যে সবার ভালোটা চাচ্ছে সে, মনে রাখতে পারো কমন গুড। উনি একই সাথে ফিলোসোফার, লিঙ্গুইস্ট। ড্যান ব্রাউনের, উনি থ্রিলার রাইটার, দ্য ভিঞ্চি কোড সবচেয়ে বিখ্যাত, আর সবার সেটা অরিজিন। চিনো আছেবে থিংস ফল অ্যাপার্ট, ওলি সুইঙ্কা, আজান রে এবং দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। নেলসন ম্যান্ডেলার ওনার ফেমাস ওয়ার্কের মধ্যে একটা মনে রাখো, লং ওয়াক টু ফ্রিডম। আর ওনার একটা কথা মনে রাখতে পারো, উনি বলছিলেন এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা একটা এশিয়াতে চলে আসি। প্রথমে আমরা যাই একটু টার্কিতে, ওরান পামুক, নোবেল লরিয়েট উনি। ওনার ফেমাস বুক হলো মাই নেম ইজ রেড। সো ওরান পামুক ফেমাস বুক মাই নেম ইজ রেড। যে কয়টা বলবো তুমি সবচেয়ে বিখ্যাত যে কয়টা, সেই কয়টা মনে রাখার ট্রাই করো, আমি জানি তুমি কিছু ভুলে যাবা। ইন্ডিয়ান অরিজিন আমরা যদি আসি একটু, আর কে নারায়ণ, আম, উনি নোবেলের জন্য মাল্টিপল টাইমস নমিনেট হয়েছিলেন কিন্তু পান নাই। নোটেবল ওয়ার্কস স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এবং ওয়েটিং ফর দ্য মহাত্মা। তাহলে তুমি ওয়েটিং ফর দ্য মহাত্মা আরেকটা দেখছিলে, ওয়েটিং ফর দ্য গডো, কে লিখেছে এমিল ব্যাকেট। তো আর কে নারায়ণ যেহেতু ইন্ডিয়ান, উনি ওনার লেখা ওয়েটিং ফর দ্য মহাত্মা, মহাত্মা মানে মহাত্মা গান্ধী। আর নোটেবল ওয়ার্কস হল স্বামী অ্যান্ড দ্য ফ্রেন্ডস। ওনার
একটা ফেমাস ওনার শর্ট স্টোরি কালেকশন আছে। এখানে নাম্বি নামক একটা ক্যারেক্টার থাকে। তো সে গল্পের নাম হলো আন্ডার দ্য বেনিয়ন ট্রি। এটা হলো এই কালেকশন অফ শর্ট স্টোরির মধ্যে সবচেয়ে বিখ্যাত তোমার হচ্ছে গল্প, যেখানে নাম্বি থাকে একটা এই গল্পে স্টোরি টেলার ক্যারেক্টার। এলো সে ওয়েটিং ফর দ্য মহাত্মা বইয়ের কাভার। আনিতা দেশাই উনি উনি ইন্ডিয়ান। ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হলো গেমস এট টয়লাইট। সো এটা শর্ট স্টোরি কালেকশন। তাহলে অনিতা দেশাই, গেমস এট টয়লাইট। কিরণ দেশাই ওনার একটা বই, সেটা হলো দ্য ইনহেরিটেন্স অফ লস। এটার জন্য উনি ম্যান বুকারও পেয়েছেন। অমিতাভ ঘোষ একদম আমাদের পাশের বাড়ির লোক। সো কলকাতার বাঙালি পরিবারে জন্ম নেয় একজন ইন্ডিয়ান আমেরিকান লেখক। ওনার নোটেবল ওয়ার্ক দ্য শ্যাডো লাইন্স। অরুন্ধতী রায় এই সময়ের আম, খুব বিখ্যাত কয়েকজন রাইটার একজন। ওনার আম, সবচেয়ে বিখ্যাত যে বইটা দ্য গড অফ স্মল থিংস, এটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল। তার মানে বেশিরভাগ ঘটনার মধ্যে উনি ওনার নিজের শৈশবের বর্ণনা দিছে। হ্যাঁ। আর দ্য গড অফ স্মল থিংসের জন্য উনি ম্যান বুকার প্রাইজ পান। ওনার আরেকটা বিখ্যাত ওয়ার্ক, সেটা হলো দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। তো গড অফ স্মল থিংস এটার কাহিনীটা হলো গল্পের পটভূমি কেরালাই, যেখানে উনি ছোটবেলায় উনি বেড়ে উঠেছিলেন। তো এখানে দক্ষিণ ভারতের একটা গ্রাম, গ্রামের নাম হলো এইমেনাম। এখানে দুটো যমজ ভাই বোন থাকে, একজন নাম হলো এস্তা, একজন হলো রাহেল। হ্যাঁ। তো ওরা সামাজিকভাবে ওরা উচ্চবিত্ত। হ্যাঁ। তো তাদের মার নাম হলো আম্মু। আর তাদের আম, তাদের তোমার প্যারেন্টসের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তো এ আম্মু একজন আনটাচেবল মানুষ, মানে নিম্নবর্ণের মানুষ, ভেলুথার প্রেমে পড়ে। এই নিষিদ্ধ প্রেমটা সমাজ আর মেনে নিতে পারে না। হ্যাঁ। তো এই যে আম্মু ভেলুথা সম্পর্কে যে লোকজন যে তোমার হচ্ছে যে জেনে যায়। হ্যাঁ। আহ, ওদের লাইফে হচ্ছে তোমার একটা ট্রাজেডি ঘটে। তো এই যে ট্রাজেডির মধ্যে আম্মু মারা যায়, ভেলুথাকে পুলিশ হত্যা করে। আর এই যে ওদের ফ্যামিলির মধ্যে যে ওদের ভাঙা করা, এই যে বিভ্রান্তি, এই যে এত নিয়ম, হুম, যে উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষের সাথে আসলে কাছে আসতে পারবে না। হ্যাঁ। এই বড় নিয়মগুলো, যে উচ্চ বর্ণের সাথে নিম্ন বর্ণের সম্পর্ক হতে পারবে না। হ্যাঁ। এই যে বড় বড় নিয়ম, বিগ থিংস, কিভাবে ছোট ছোট ভালোবাসাকে ধ্বংস করে দেয়, এটা হচ্ছে এই গল্পের বিষয়বস্তু। আর মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটার মূল চরিত্র হলো আঞ্জুম। সে একজন হিজড়া ব্যক্তি। তো ওকে হিজড়াদের সমাজ খুব তিরস্কার করে। সেখান থেকে পালাই, সে একটা শাহজাহানাবাদে একটা সিমেন্টের ভিতরে আশ্রয় নেয়। ওইটা নাম রাখে সে ওই জায়গাটা, যেখানে খুব নিঃস্ব, অবহেলিত, নিপীড়িত মানুষের এখানে আশ্রয় গ্রহণ করবো, ওই জায়গাটার নাম দেয় সে মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। হ্যাঁ। আরেকটা চরিত্র থাকে, তার নাম হলো টিলো। টিলো হলো আর্কিটেক্ট। সে হলো কাশ্মীরে ওইখানে যে সংঘাত রাজনীতি এগুলোর মধ্যে সে ভিতরে জড়াই পড়ে। তো এই যে আঞ্জুমান টিলো এবং আরও অনেক মানুষের ওদের জীবনের সঙ্গে ভারতের যে সমসাময়িক যে ইতিহাস, এই যে গুজরাটের দাঙ্গা, এগুলো সবসময় ভোগাল ছিল অরুন্ধতী রায়। কাশ্মীরের অস্থিরতা, এই যে বর্ণভিত্তিক ধর্মভিত্তিক যে হিংসা, যেটা আরও বাড়ছে এখন। হ্যাঁ। তো এর মধ্যেই দেখা যায় এই যে মানুষজন ওদের এই যে আশাহত মানুষগুলোর মধ্যে জন্ম নেয় একটা একটা মানবিক সংযোগ। হ্যাঁ। তো যেখানের মধ্যে ওদের ভালোবাসা মৃত্যু সব একসাথে টিকে থাকে। ওরা নিজেরাই বিল্ড আপ করে ওদের হ্যাপিনেসের একটা জায়গা, যেটা নাম দেয় ওরা দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। মনিকা আলী উনি আমাদের বাংলাদেশে জন্ম নেয়া ব্রিটিশ নাগরিক। ওনার বাড়ি হচ্ছে ময়মনসিং। ওনার বিখ্যাত বলে ব্রিক লেন। সো মনিকা আলীর ব্রিক লেন। তাহমিমা নাম, উনি হচ্ছে মাহফুজা নামের কন্যা। আর ওনার যে নোটেবল ওয়ার্কস দ্য বেঙ্গল ট্রিলজি বলা হয়। সো প্রথম হলো গোল্ডেন এইজ, সেকেন্ডটা দ্য গুড মুসলিম, এবং লাস্ট ওয়ান দ্য বোনস অফ গ্রেস। সো এই তিনটে হচ্ছে দ্য বেঙ্গল ট্রিলজি। আর ওনার মুক্তিযুদ্ধ নিয়ে ওনার লেখা উপন্যাস সময়ের জন্য উনি বিখ্যাত। এই হচ্ছে ওনার বেঙ্গল ট্রিলজি। আমরা একদম শেষ দিকে চলে আসছি, টেনশন করার কোনো কারণ নেই। নোয়া হারারি, উনি এই সময় যারা লিখতেছে জীবিত রাইটারদের মধ্যে আম, অন্যতম আলোচিত রাইটার যাকে বলা হয়। হ্যাঁ। ইউভাল নোয়া হারারি উনি ইসরায়েলি বুদ্ধিজীবী এবং ইতিহাসবিদ। তো নোয়া হারারির সবচেয়ে বিখ্যাত বইয়ের মধ্যে স্যাপিয়েন্স, যে এই যে প্রাচীন গুহাজীবী মানুষ থেকে আমরা মডার্ন মানুষে কেমনে আসলাম। হ্যাঁ। এটা কাহিনী নিয়ে হচ্ছে স্যাপিয়েন্স ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড। আর এই যে এআর যে আধিপত্য, এর আধিপত্য কিভাবে সামনে আমাদের দিন আমরা হারাইতে যেতে পারি আমরা এর কারণে। তো আমরা কিভাবে হুমকির মধ্যে পড়তে পারি আমরা এর কারণে, সেটা নিয়ে ওনার লাস্ট যে বইটা হলো নেক্সাস, নোহারের নেক্সাস। প্রতি বছর নোবেল প্রাইজ যখন সময় আসে, নোবেল প্রাইজ পাবো পাবো বলে যাকে দেওয়া হয় না, নাম হচ্ছে হারুকি মুরাকামি, জাপানিজ অথর।
ওনার যে বিখ্যাত বই নরওয়েজিয়ান উড, এবং ফ্রান্স কাফকাকে গতকালকে অনেক কিছুর পড়ানো হয়েছিল, তো ওনার কাফকাকে নিয়ে একটা বই কাফক অন দ্য শোর, আর এটা বলো 1Q84। আমরা একটু রিভিউ করে আসি এতক্ষণ যা যা পড়ছিলাম, পিছন থেকে যাই বরং আমরা। সো এইখানে নোয়া হারারির দুটো বই, সেপিয়েন্স, এবং এখন যেটা এই নেক্সাস বই থেকে একটা চ্যাপ্টার তোমার বিশেষ লিখিত পরীক্ষায় কম্পিটিশন হিসেবে দিয়ে দিছিল, তাইমান আমের গোল্ডেন এজ দ্য গুড মুসলিম, তো বেঙ্গল ট্রিলজি রাইটার। সো এখানে গোল্ডেন এজ সবচেয়ে বিখ্যাত, এবং সেকেন্ড হলো গুড মুসলিম। তো এই দুটো আগে মনে রাখো। মনিকালির ব্রিক লেন। মিনিসে আটমাস হ্যাপিনেসকে লিখছে অরুন্ধতি রায়, পিছন থেকে যাই। গড মিস পলিথিংস কে লিখছে অরুন্ধতি রায়। এটা এমএনএম গ্রামের কাহিনী, যেখানের মধ্যে আম্মু এবং বেলু তার উচ্চ বর্ণ নিম্ন মানুষের মধ্যে সম্পর্ক, এবং সমাজে মেনে নিতে পারে না। সো এটা নিয়ে কাহিনী। শ্যাডো লাইন্স, এটা অমিতাভ ঘোষ, আমাদের পাশের বাড়ির লোক, সো কলকাতার। কিরণ দেশাই, উনি ইনহেরিটেন্স অফ লস, আর অনিতা দেশাই হচ্ছে গেমস এর টয়লেট। ওটিং ফর মহাত্মা, এটাকে আর কে নারায়ণ। আর কি কেসা আর কে নারায়ণের স্বামী ইন দ্য ফ্রেন্ডস। আর ওনার একটা শর্ট স্টোরি কালেকশন বিখ্যাত গল্প হলো আন্ডার দ্য বেনিয়ন ট্রি। এখানে ওনার একটা ক্যারেক্টার হলো নাম্বি। ওনার প্রমুখ, ওনার সবচেয়ে বিখ্যাত হচ্ছে মাই নেম ইজ রেড, টার্কিশ নোবেল লরিয়েট। নেলসন ম্যান্ডেলার বিখ্যাত হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। ওলুসিঙ্কা, নাইজেরিয়ান রাইটার, আর্জেন্টিনা আদার কালেকশন, এবং আরেকটা পড়ছিলাম আমরা দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। চিনো আসেবে থিংস ফল অ্যাপার্ট। সো আফ্রিকান কালচার কি ভেঙে পড়তেছে সেটা নিয়ে। ভিঞ্চিকোট, ড্যান ব্রাউন। লাস্ট কাজ কোনটা? অরিজিন, থ্রিলার রাইটার। নোম চমস্কি দ্য কমন গুড। ওকে, তারপর জিমি কাটার, হোয়াইট হাউস ডায়েরি। বিলভড, একে লিখছে বিলভড, সং অফ সলোমন, এবং দ্য ব্লু স্টাই টনি মরিসন লিখছে। ম্যাজিক্যাল রিয়েলিজম, এটা পাইনিয়ারকে গার্সিয়া মার্কেস। 100 ইয়ার্স অফ সলিটিউড। আর একটা হচ্ছে লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তিনরাম গুন্টাগ্রাস বাংলাদেশে আসছিলেন। মিলান কুন্ডেরা আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং, সো উনি একজন বিপ্লবী রাইটার ছিলেন। প্রথম উপন্যাস দ্য জোক। দ্য গ্রাসি সিঙ্গিং, ডোরেস লেসিং। জেক রোলিং, হ্যারি পটার। সালমান রাশদি বিখ্যাত হচ্ছে মিডনাইট চিলড্রেন, আর বিতর্কিত স্যাটানিক ভার্সেস। পিন্টারেস্ক পার্টি, হেরাল্ড পিন্টার বার্থডে পার্টি। বার্থডে রেট আরিয়ন শো, বাংলা অনুবাদ করছিলেন মনির চৌধুরী। ওডিং ফর গোডো, এটাকে লিখছে স্যামুয়েল ব্যাকেট। আর একটা কই এন্ড গেম। সো এই হচ্ছে আমাদের পোস্ট মডার্ন। থ্যাংক ইউ।